ওকে, আজ পর্যন্ত আমার সাথে 10 জনের সাথে পরিচয় হয়েছে। কারজানা ম্যাম খুলনা থেকে বিউটিফিকেশনের উপর লেভেল করেছেন। সুম্বুর মিয়া গাজীপুর থেকে কম্পিউটারের উপর লেভেল করেছেন। জবেদা ম্যাম চট্টগ্রাম থেকে ইব্রাহিম স্যার কম্পিউটারের উপর লেভেল করেছেন। চট্টগ্রাম মহিলা টিটিসিতে মনে হচ্ছে আছেন। কাকুলি ম্যাম বিকে টিটিসি বগুড়া ঢাকা। আপনি বগুড়া থেকে জয়েন করছেন, ঢাকার মানুষ বা ঢাকাতে আছেন, বগুড়া থেকে জয়েন করছেন। আনিস স্যার পাবনা থেকে বর্তমানে ঢাকায় আছেন, ডিজিটাল মার্কেটিং এর উপর লেভেল করেছেন। তারপর শ্যামল চন্দ্র সরকার গ্রাফিক ডিজাইনের উপর লেভেল করেছেন। লুৎফুর রহমান স্যার বা লুৎফুর স্যার হবিগঞ্জ থেকে জয়েন করেছেন, ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইনের উপর লেভেল 3 করেছেন। গিয়াস স্যার আপনি বরিশাল থেকে জয়েন করেছেন প্লাম্বিং এর উপর। মুরাদ সর্দার বিকেটিটিসি ঢাকা। এই যে কয়েকজনের পরিচয়টা আমি তুলে ধরলাম, এখানে পরিচয়ে বা আমার বুঝতে বা বলতে কোনো অসুবিধা হইলে আমাকে একটু এনশিওর করবেন। আর এছাড়া আপনারা যারা পরিচয় দেন নাই, আপনারা একটু কষ্ট করে আপনাদের পরিচয়টা তুলে ধরবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ, আমি বর্তমানে কেরানীগঞ্জ থাকি। তো আমার 3টা লেভেল করা আছে। আবার একটু কষ্ট করে আমি লিড ডাউন করি। তো আপনার নামটা হচ্ছে সম্রাট স্যার, তাই না? সম্রাট ফখরুল ইসলাম। জি স্যার। আচ্ছা, সম্রাট ফখরুল ইসলাম। তারপর বলেন স্যার, আপনি কোথা থেকে জয়েন করছেন? ঢাকা। ঢাকা কেরানীগঞ্জ। ঢাকা কেরানীগঞ্জ। কিসের উপর লেভেল করছেন? লেভেল করছি 2-3টা, আপাতত একটা হচ্ছে আপনার ধরেন প্লাম্বিং লেভেল 3। আচ্ছা, আর কিসের উপর করছেন একটু যদি বলেন। রড বার্নিং, টাইলস। আচ্ছা, খুব ভালো স্যার, আপনাকে কংগ্রাচুলেশন এখানে আসার জন্য। আচ্ছা, থ্যাংক এরপর ইউ আর স্যার। কারা কারা আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এমডি আখতারুজ্জামান স্যার। স্যার জি আপনি স্যার, কোথা থেকে জয়েন করছেন স্যার? আখতারুজ্জামান নূর স্যার। আমার গ্রামের বাসা দিনাজপুর। আমি গাজীপুর বিএমটিএফ থেকে মেকানিক্যালের উপরে লেভেল 3 করছি। আমি গাজীপুর থেকে জয়েন করছি। গাজীপুর। কিসের উপর আবার স্যার? মেকানিক্যাল, হ্যাঁ? জি স্যার, মেকানিক্যাল মেশিন শপ প্র্যাকটিস লেভেল 3। ওকে, আচ্ছা। এমনিতে আপনার বাসা হচ্ছে দিনাজপুর, তাই না স্যার? জি স্যার, দিনাজপুর। চমৎকার স্যার। আচ্ছা, 13। তারপর আর কে কে জয়েন করেছেন? ধন্যবাদ স্যার আখতারুজ্জামান স্যার আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিমুল স্যার, আপনি বললেন হচ্ছে 2টা ডিভাইসে জয়েন করছেন নাকি? আপনার ইকো আসতেছে খুব। না স্যার, 2টা ডিভাইসে জয়েন করতে দেখলাম গিয়াস নামে একজন। যে হ্যাঁ, আপনি তাড়াতাড়ি আপনার পরিচয়টা দিয়ে শেষ করে ফেলেন। আপনার ওখান থেকে খুব নয়েজ আসতেছে তো। স্যার, আমি রড বাইন্ডিং এ লেভেল করছি আর থাকি হচ্ছে কেরানীগঞ্জ, আর বাসা হচ্ছে গোপালগঞ্জ। সামিউল ইসলাম, আপনি থাকেন জি স্যার। ঢাকা। জি স্যার। ঢাকা রড বাইন্ডিং এর উপর, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, তারপর আর কেউ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার নাম সহ বলেন প্লিজ। জি, আমার নাম সোহানুর হক নোমান। আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে জয়েন করেছি এবং টাইলস এন্ড মার্বেল ওয়ার্কস এর উপর লেভেল 2 করা আছে আমার। টাইলস এর উপর, হ্যাঁ? জি। চমৎকার স্যার। আর কেউ? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ভালো আছেন? পরিচয়টা বলেন। জি, আলহামদুলিল্লাহ। আমি সিনথিয়া ইসলাম। আমি টিডিএম এর উপর লেভেল 2 করেছি স্যার। আমি ঢাকা থেকে বলছি, মোহাম্মদপুর থেকে। সিনথিয়া ঢাকা, জি। মোহাম্মদপুর, টিডিএম। জি। টিডিএম, ওকে। তারপর আর কেউ? ধন্যবাদ ম্যাম আপনাকে। আচ্ছা, এই যে আপনারা শেষ মুহূর্তে যারা আমাকে পরিচয় দিলেন, সম্রাট স্যার, আখতারুজ্জামান স্যার, সামিউল ইসলাম স্যার, তারপর দেখা যাচ্ছে যে সোহানুর রহমান স্যার, সিনথিয়া ম্যাম, আপনারা কি আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা রেকর্ড দেখেছিলেন? জি স্যার, দেখেছি। দেখেন নাই এমন কেউ আছেন? দেখি নেই স্যার। আচ্ছা, আখতারুজ্জামান স্যার আপনি একটু কষ্ট করে ওই ক্লাসটা দেখে নিতে হবে, হ্যাঁ? ক্লাসটা দেখে নিলে হয়তো বা আপনার একটু খুব ইজি হবে।
আচ্ছা, ওকে স্যার। এরপর আর দেখেন না এমন কেউ আছেন? সম্রাট স্যার, আপনি দেখেছেন? জি স্যার, দেখেছি। চমৎকার, দেখলে তো আশা করা যায় ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে যেহেতু আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে, আপনাদের এখন প্রথমত আমরা একটু কোশ্চেনের আনসার নিব। আমরা প্রথমত কিসের উপর চলবো, কিভাবে চলবো, সেটার একটা আমি আপনাদেরকে থিওরি, একটা মডেল শেয়ার করবো আজকে। হ্যাঁ, এটাতে করলে আমরা যদি কেউ একটা ক্লাস মিস করি তাহলে আশা করা যায় খুব একটা বেশি অসুবিধা হবে না। তো সেজন্য আপনাদের সাথে আমি একটা শীট শেয়ার করি। ওকে, আচ্ছা, একটা খালি জায়গায় যাচ্ছি। দেখেন, আমি একটা শব্দ লিখবো, সেটা হচ্ছে গ্লস। এই গ্লস হচ্ছে একটা মডেল, মনে থাকবে যেন, থাকে যেন সবার। গ্লস হচ্ছে একটা মডেল। এই গ্লস মডেল ব্যবহার করে আমি প্রত্যেকদিন আপনাদের ক্লাস করাবো। এই গ্লস মানে হচ্ছে, শুরুতে হচ্ছে জি মানে গেট অ্যাটেনশন, অর্থাৎ প্রথমে আমি আপনাদের অ্যাটেনশন নিব। তারপর এল মানে হচ্ছে লিঙ্ক টু দা প্রিভিয়াস সেশন, অর্থাৎ আমি পূর্বের ক্লাসে কি পড়াইছি সেটা আমি লিঙ্ক করব। আর ও মানে হচ্ছে আউটকাম, অর্থাৎ আজকে আপনি ক্লাস করার পর আপনি কি আউটপুটটা পাবেন, আউটকামটা পাবেন, সেটা এখানে দেখাবো। আর এই এস মানে হচ্ছে আপনাকে আমি স্টিমুলেট করব, আপনাকে আমি মোটিভেট করব, আপনারা আমার সাথে কথা বলতে হবে। আপনি যদি কথা বলতে না, আপনি কথা না বললে আমি বুঝতে পারবো না আপনার সমস্যা কোথায়, আপনি কোথায় ভালো করতেছেন কোথায় খারাপ করতেছেন সেটা কিন্তু আমি বুঝতে পারবো না। আপনাকে স্টিমুলেট করার জন্য আপনি আমাকে সময় দিতে হবে। এরপর আমি আপনাদের সামনে স্ট্রাকচার শেয়ার করব, অর্থাৎ আজকের হোল সেশনটা কিভাবে হবে, কি কি শিখবো আমরা, এই বিষয়গুলো শেয়ার করব। সো এই বিষয়টাকে কেউ হেলায় ফেলায় দেখবেন না, আমি আবারও রিপিট করছি। এটা হচ্ছে গ্লস মডেল। গ্লস মডেলটা হচ্ছে একজন শিক্ষক তার ট্রেইনিদেরকে শিখানোর একটা মডেল। এখানে জিতে গেট অ্যাটেনশন, এলতে হচ্ছে লিঙ্ক টু দা প্রিভিয়াস সেশন, অর্থাৎ পূর্বের ক্লাসে কি শিখাইছে ওইটাকে সে লিঙ্ক আপ করবে। আর 3 নাম্বার যেটা আছে ওতে মানে হচ্ছে লার্নিং আউটকাম, আউটকাম। আর এসতে মানে হচ্ছে স্টিমুলেট, অর্থাৎ এখানে আমি শিক্ষার্থীদেরকে মোটিভেট করব। আর এই এসতে মানে হচ্ছে আমি হোল স্ট্রাকচারটা তুলে ধরবো। সবাই কি এই জায়গাটায় ক্লিয়ার? জি স্যার। জি ক্লিয়ার। তাহলে আপনারা আমাকে সাহায্য করবেন, আমার সাথে কানেক্টেড থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আমি একজন ছেলে একজন মেয়েকে, বা একজন পুরুষ একজন ওমেনকে দায়িত্ব দিতে চাই, সম্পূর্ণ সেশন জুড়ে আপনারা কোশ্চেন করবেন, কথা বলবেন, মানে আমাকে রিফ্লেক্টিভ লিসেনটা করাবেন। এটা করলে আমাদের সেশনটা খুব ভালো হবে। হ্যাঁ, রিফ্লেক্টিভ লিসেন মানে হচ্ছে লিসেন, অ্যাক্টিভ লিসেন বলতে কিন্তু বোঝায় যে ডোন্ট আন্টারাপ্ট বা ইন্টারাপ্ট, অর্থাৎ ডিস্টার্ব না করা। হ্যাঁ, ডোন্ট ডিস্টার্ব। আর এটা হচ্ছে গুড পশ্চার। গুড পশ্চার মানে হচ্ছে সঠিকভাবে বসা। গুড পশ্চার মানে হচ্ছে সঠিকভাবে বসা, অর্থাৎ আমাদেরকে এই যে কিছু কিছু রুলস মেনটেন করে একটু যদি কথা বলেন, রিফ্লেক্টিভ লিসেন করেন, যেহেতু আমরা সরাসরি ক্লাস করতেছি না, আপনাদের কার মাইন্ডসেট কিরকম সেটা আমি রিড করতে পারতেছি না। একজন টিচার হিসেবে আমার এটা পারা উচিত, তো সেক্ষেত্রে আপনারা আমাকে সাহায্য করবেন, কথা হচ্ছে এটা। সো দুইজন আমার সম্পূর্ণ সেশন জুড়ে কথা বলবেন, এই দুইজনকে আমি একটু দেখতে চাই। আপনারা স্বেচ্ছায় একটু বলেন ইনশাআল্লাহ আমাকে স্যার। আপনারা। আচ্ছা, কে আরেকবার বলেন প্লিজ? ইনশাআল্লাহ আক্তারুজ্জামান। ইনশাআল্লাহ। স্যার বাকিরা কথা বলবে না? পারবে পারবে, তবে সব সময় যে হো হা একদম প্রত্যেকটা স্পেশাল অল দ্য টাইম আনমিউট রাখবে আক্তারুজ্জামান স্যার, ঠিক আছে? এবার বলি যে বাকি 99 জনের চেয়ে আক্তারুজ্জামান স্যার কেন সেরা হবে, কারণটা হচ্ছে যে আমরা সাধারণত অনলাইনে সেমিনার করলে আমরা কি করি, এদিকে সেমিনার করি, এখানে গিয়ে আমরা ফেসবুকে ঢুকি, ফেসবুক চালাই, ফেসবুক চাপি, মনে মনে কথা বলি, বা এগুলো একটু কানে শুনি, কিন্তু আমার এটা খুব মনোযোগ দিয়ে হয় না। তো সেক্ষেত্রে আমাদের খুব বড় একটা সমস্যা হয়।
এই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবেন। আমার কথা হচ্ছে যেহেতু ক্লাসে জয়েন করছেন এই ক্লাসেই আপনি ভালো করে শিখে ফেলার চেষ্টা করবেন, এই হচ্ছে কথা। সো আখতারুজ্জামান স্যার, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আজকে আপনি আমাকে সাহায্য করবেন। ইনশাল্লাহ দেখেন, স্যার, সাথে গত আছি। সেশনে গত সেশনে আমি আপনাদেরকে ফুল সিএসটা পড়ানোর চেষ্টা করেছিলাম। অবশ্যই আমি আশা করি যারা আমার রেকর্ড ক্লাসটা দেখবে সে সিএসটা পড়তে পারবে। সো গত সেশনে আমরা যেটা করছিলাম, আমরা আমাদের প্রত্যেকের স্কিল পার্টের যে সিএসটা আছে সেই সিএসটা পড়ছিলাম। সো এই সিএসটাকে আমরা আবার একটু ওপেন করি। ওকে, আমরা আজকে এই সিএসটাকে একটু দেখবো। হ্যাঁ, দেখেন আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি লেভেল। যে কোনো একজন একটু বলবেন লেভেল 4 মানে কি, তার কাজ কি? লেভেল 4 নিজে থেকে শেখাবে, প্লাস ওনার উপরে যিনি আছে তার থেকেও অনেক সময় আপনার ডিরেকশন নেবে। আচ্ছা, মানে এক কথা বলতে পারি হাইলি স্কিল ওয়ার্কার, তাই না? ইয়েস স্যার, জি। এটাই। ওকে, লেভেল 4 মানে হচ্ছে হাইলি স্কিল ওয়ার্কার। আচ্ছা, তো সিবিটি এন্ড এ, সিবিটি সিবিটি এ, এইটা কি একটা অকুপেশন নাকি একটা সেক্টর? স্যার এটা তো এটা একটা occupation, অকুপেশন। এটা একটা অকুপেশন, কারণ এখানে ট্রেনার হওয়া যায়, এখানে অ্যাসেসর হওয়া যায়। আপনারা কি জানেন এই সিবিটি এন্ড এ পাস করলে ট্রেনার এবং অ্যাসেসর হওয়ার পরও আরো অনেক কিছু হওয়া যায়, জানেন এটা? না স্যার। আচ্ছা, আমরা এটা হওয়ার পর আমরা সিভিএলএম ডেভেলপার হইতে পারবো। আচ্ছা, সিভিএলএম ডেভেলপার হওয়া যায় লেভেল 5 করলে। মানে আমরা অ্যাসেসমেন্ট প্ল্যানার হইতে পারবো। কি হইতে পারবো? অ্যাসেসমেন্ট প্ল্যানার। অ্যাসেসমেন্ট প্ল্যানার, এই কথাগুলো যেন একটু মনে থাকে। সিবিটিএ মানে শুধু ট্রেনার এবং অ্যাসেসর না। আপনি সিবিটিএ পাস করলে আপনি ট্রেনার হইতে পারবেন, আপনি অ্যাসেসর হতে পারবেন, আপনি অ্যাসেসমেন্ট ডিজাইনার বা প্ল্যানার হতে পারবেন। আচ্ছা, এরপর আমরা এখানে চলে আসি। ইন্ট্রোডাকশন দেওয়া আছে, একটু চেষ্টা দেখেন একটু একটা সিএস এর স্ট্রাকচারটা কেমন। সিএস এর উপরে কভার পেজে লেখা থাকে, তারপর একটা ইন্ট্রো দেওয়া থাকে, তারপর স্যার আপনার ওভারভিউ এখান দেওয়া থেকে থাকে। হ্যাঁ, একটু একটু আপনার এখান থেকে নয়েজ আসতেছে। কিছু শোনা যায় না স্যার। আমি বলতেছি না স্যার, আমাদের এখানে একটা অ্যালার্ম দিচ্ছি তো ওকে ওকে। বাজারে। আচ্ছা, সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, দেখেন আমাদের প্রত্যেকের কিন্তু এই সিএসটা আছে। মানে আমরা এখন পড়তেছি, গত সেশনে পড়ছিলাম আমাদের স্কিল পার্টের সিএসটা। অর্থাৎ কেউ যদি স্কিল পার্টের সিএস পড়তে পারে তাহলে সে লেভেল 4 এর সিএস পড়তে পারাটা তার জন্য কোনো একটা ব্যাপারই না। তো চিন্তা করেন, আমার আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে এই যে এখানে যে অ্যাব্রিভিয়েশন গুলো আছে। হ্যাঁ, এই সিএসটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। সিএস এর যে অ্যাব্রিভিয়েশন গুলো আছে এই প্রত্যেকটা অ্যাব্রিভিয়েশন আপনারা সবাই খাতায় লিখে ফেলবেন। আর আপনারা যদি চান আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে পারি, আপনারা কেউ স্কিল পার্টের সিএস ছাড়া কোনো কিছু প্রিন্ট করবেন না। মানে এটা আমার ব্যক্তিগত মতামত। শুধু স্কিল পার্টের, অর্থাৎ আপনি ডিজিটাল মার্কেটিং লেভেল 3 করছেন ওইটার সিএস ছাড়া। আবার ভয়েস দিচ্ছি, wait। স্যার লেভেল 4 এর তো মনে হয় একটা সিএস আছে, ওটাও কি স্যার লাগবে? প্লিজ একটু, হ্যাঁ আমাদের এই যে ইয়ে হচ্ছে তো এখানে হচ্ছে ওকে অ্যানাউন্স ওকে করতেছে বারবার মার্কেটে। ওকে স্যার।
আচ্ছা, আমার কথাটা একটু শুনেন। কথাটা হচ্ছে যে আমি বলছিলাম আপনাদেরকে, আপনারা যে স্কিল পার্ট করছেন ওই স্কিল পার্টের সিএসটা প্রিন্ট করবেন বোঝার জন্য। আর এই যে 12টা সিভিএলএম আছে, লেভেল 4 এর সিএস আছে, এগুলো কিছু আপনাদেরকে প্রিন্ট করতে হবে না। তো কি করতে হবে? সবাই তো প্রিন্ট করে শেখায়, কিন্তু আমার স্ট্র্যাটেজি, আমার প্ল্যানটা একটু চেঞ্জ। বিষয়টা হচ্ছে যে আপনারা একটা খাতা কিনবেন। একটা খাতা কিনে এই খাতার মধ্যে লিখবেন পড়বেন, লিখবেন পড়বেন। এবার পড়ার ক্ষেত্রে আপনি মোবাইল থেকে পিডিএফটা ওপেন করে এটা দেখে দেখে লিখেন, আপনি নোট করেন, ওই নোটটা পড়ে আপনি জাস্ট অ্যাসেসমেন্টে বসবেন। মানে আমার যেটা পরামর্শ আপনাদের প্রতি এটা। আর সবাই ওই যে নোট খাতাটা নিয়ে আপনি ক্লাসে বসবেন। আপনার নোট খাতাটার ভিতরে আপনি যে ক্লাসটা করবেন, আপনার খাতাটা এরকম হবে, এখানে সেশন নাম্বার লেখা থাকবে। এই সেশন নাম্বার ধরেন 2, এটা লিখবেন এখানে বড় করে। আর এইখানে আপনি কি কি শিখতেছেন সেটা আপনি এখানে নোট করবেন। আর আপনার কোনো প্রশ্ন আছে কিনা সেটা আপনি সরাসরি জিজ্ঞেস করে ফেলবেন, অথবা যদি জিজ্ঞেস করার সুযোগ না থাকে আপনি এই খাতার মাঝখানে যে ভাগ দিলেন, দাগ দিলেন, এইখানে আপনি আপনার কোশ্চেনটা লিখে রাখবেন। তো সেশন শেষে আপনি আমাকে কোশ্চেনটা করবেন, আমি আপনাকে অ্যান্সার করে দিব। তো আগামীকালকের হোমওয়ার্ক, আর এখানে হোমওয়ার্ক গুলো লিখে ফেলবেন যে কত পেজের কি মুখস্থ করতে বলা হয়েছে, কি পড়তে বলা হয়েছে, এগুলো একটু এখানে রিমার্ক করে রাখবেন। আপনাদের সবাইকে আবারও এনশিওর করছি, আপনারা অনেকে স্কিল পার্টে পাস করছেন, ওই যে কয়েকটা সাজেশন পড়ছেন, হ্যাঁ, কয়েকটা একটু বিষয়গুলো পড়ালেখা করে চলে আসছেন, কিন্তু এই জায়গাটা কিন্তু এরকম না। এখানে আপনাকে ভালো করে পড়তে হবে, খুব ভালো করে আপনাকে এখানে পড়তে হবে, পড়া ছাড়া ভালো কিছু করতে পারবেন না। এটাই স্যার বাস্তবিক। আগে ছাত্র ছিলাম, এখন টিচার হতে হবে। এখন টিচার হচ্ছেন, হ্যাঁ এটাই। মানে আপনাদেরকে যদি আমি কোশ্চেন করি, একজন ব্যক্তি যদি সিএসই পড়তে পারে না, সে লেভেল 4 পাস করে ফেলছে, বলেন এই কি জাতির জন্য শ্রেষ্ঠ শিক্ষক না জানি নাকি মানে ধ্বংসকারী শিক্ষক? অবশ্যই ধ্বংসকারী শিক্ষক। তো সেক্ষেত্রে আমিও চাই যে আপনি প্রয়োজনে 10 বার দিয়ে পরীক্ষা দিয়ে পাস করেন, তবে আপনি ভালো করে জানেন। এটা আমরা চাই। তো সেক্ষেত্রে আগামীকালকের হোমওয়ার্ক, 1 নাম্বার হোমওয়ার্ক, এখানে একটি নোট খাতা লিখে রাখবেন HW, সুন্দর করে এভাবে ছোট্ট করে HW1, এই অ্যাব্রিভিয়েশন গুলা, সিএস এর অ্যাব্রিভিয়েশন গুলা পড়ে ফেলতে হবে। এই হচ্ছে কথা। তারপর দেখেন এটা কারা কারা লিখছে, এদের সিগনেচার আছে এখানে। এবার দেখেন আমাদের এই যে সিভিটি এন্ড এ, এই অকুপেশনের ইউনিট হচ্ছে টোটাল 11টা, ঠিক আছে? ইউনিট হচ্ছে টোটাল 11টা, বাট আমাদেরকে 12টা সিরিয়ালম করতে হবে। এটা আপনারা উত্তর পাবেন যে কেন 12টা সিরিয়ালম করতে হবে সামনে। এই এই ইউনিট গুলো নিয়ে একটু কথা বলি আমি আপনাদের সামনে। দেখেন 1 নম্বরে আমাদেরকে পড়তে হবে ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন টিভিএট সেক্টর, অর্থাৎ টিভিএট সেক্টর নিয়ে, অকুপেশন এবং সেক্টর নিয়ে কিন্তু পূর্বের ক্লাসে কথা বলা শেষ। অর্থাৎ এই যে আপনি টিভিএট সেক্টরে কাজ করবেন, কাজ করার ক্ষেত্রে আপনি কিভাবে ইফেক্টিভ ওয়েতে করতে পারবেন সেই বিষয়টা আপনাকে এই ইউনিটে শেখানো হবে। 2 নম্বরে আপনাকে, আপনি যে ওয়ার্ক প্লেসে কাজ করবেন, ওই ওয়ার্ক প্লেসটা যদি সেফ না হয়, অর্থাৎ নিরাপদ না হয়, তাহলে আপনার স্টুডেন্টরা অথবা আপনারা কোনো ইনজুরি হইতে পারেন, অথবা আহত হইতে পারেন বা নিহত হতে পারেন। তো ওই জায়গাটা কোথায় কোথায় মানুষ আহত হয়, কোথায় কোথায় কি সমস্যা হয়, এই বিষয় সম্পর্কে আমরা 2 নাম্বার সিভিএলএম অথবা 2 নাম্বার ইউনিটে জানবো। 3 নাম্বার ইউনিটে আমরা জানবো এই যে ট্রেনিং করানোর ক্ষেত্রে এবং অ্যাসেসমেন্ট নেওয়ার ক্ষেত্রে আমাদের কতটুকু আইসিটি জানা লাগবে, সেই আইসিটি টুকু আমরা জানবো। এরপর আমরা এই যে আমাদের শিক্ষার্থীরা কালো হবে, সুন্দর হবে, হিন্দু হবে, মুসলিম হবে, কম জানবে, ইংরেজি কম জানবে, বাংলা কম জানবে, অনেক ধরনের শিক্ষার্থী আমার এখানে আসবে। এই সবাইকে এক চোখে দেখতে হবে। এই এক চোখে দেখতে পারবো কিভাবে, সেইটা আমাদের এই 4 নাম্বার সিভিএলএম বা 4 নাম্বার ইউনিটে শেখানো হবে। যেমন দেখেন প্র্যাকটিস ইনক্লুসিভিটি ইন সিভিটি এন্ড এ এনভায়রনমেন্ট, অর্থাৎ এই যে কম্পিটেন্সি বেস ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট, এইটা পড়ানোর ক্ষেত্রে আপনি কিভাবে একজন শিক্ষার্থীকে মানে আপনার ভালোবাসায় অন্তর্ভুক্ত করতে পারবেন সেটা শিখাবো।
তারপর আপনাদেরকে শেখানো হবে মেইনটেইন ট্রেনিং ইকুইপমেন্ট এন্ড ফ্যাসিলিটিস, অর্থাৎ এই যে আপনার প্রতিষ্ঠানে একটা ল্যাপটপ আছে, এই ল্যাপটপটা আপনাকে মেইনটেইন করতে হবে। কিভাবে এটা মেইনটেইন করতে পারবেন সেটাই পর্বে শেখানো হবে। আপনার আরো ল্যাপটপ ছাড়াও অনেক ধরনের ইকুইপমেন্ট আছে, সেটা কিভাবে মেইনটেইন করেন সেটা শেখানো হবে। হ্যাঁ, তারপর দেখেন 6 নম্বর ইউনিট আমরা পড়তে পারবো মেইনটেইন এন্ড ইনহ্যান্স প্রফেশনাল এন্ড টেকনিক্যাল কম্পিটেন্সিস, অর্থাৎ আপনি আপনার নিজের প্রফেশনাল কম্পিটেন্সি এবং টেকনিক্যাল কম্পিটেন্সি কিভাবে ইনহ্যান্স করতে পারবেন, বাড়াতে পারবেন, সেটা শেখানো হবে। এখন এই পর্যায়ে আমি আপনাদের কাছে কোশ্চেন করতে চাই, প্রফেশনাল কম্পিটেন্সি আর টেকনিক্যাল কম্পিটেন্সির মধ্যে পার্থক্য কি আপনারা কি কেউ জানেন? এই যে আপনারা আপনারা যে সিভিটি এন্ড এ এটা করতে আসছেন, এটা কি টেকনিক্যাল কম্পিটেন্সি নাকি প্রফেশনাল কম্পিটেন্সি? প্রফেশনাল কম্পিটেন্সি। এটা প্রফেশনাল কম্পিটেন্সি। যদি এটা বুঝে থাকেন তাহলে বুঝতে পারছেন ওই যে আপনি যে স্কিল পার্টে লেভেল 3 করছেন সেটা কি টেকনিক্যাল না প্রফেশনাল? সেটা টেকনিক্যাল ছিল। টেকনিক্যাল। চমৎকার। যদি আপনারা আজকে প্রথম ক্লাসে এই কথাটা বুঝে থাকেন, সত্যি কথা আপনারা আমাকে সামনের ক্লাসগুলোতে খুব সাহায্য করবেন। আর যদি না বুঝেন তাহলে আপনারা আমাকে বিরক্ত করবেন, বারবার প্রশ্ন করবেন, স্যার এটা এখানে কি বসাবো, ওখানে কি বসাবো। তো এগুলা যেন না হয় এই জন্য আমি এখন থেকে একটু ক্লিয়ার করে যাচ্ছি। সিভিটি এন্ড এ এইটার সাথে প্রফেশনাল সাথে সম্পর্কিত, আর স্কিল পার্ট হচ্ছে টেকনিক্যালের সাথে সম্পর্কিত। এরপর 7 নাম্বার ইউনিটে আমরা শিখবো ডিজাইন এন্ড মডিফাই কম্পিটেন্সি বেস লার্নিং ম্যাটেরিয়ালস। এখন বলেন লার্নিং ম্যাটেরিয়ালস বলতে আমরা কি বুঝি? এই যে সিভিএলএম, তাই না? সিভিএলএম, ডাস্টার, বোর্ড, ল্যাপটপ, প্রজেক্টর, পেন, কলম, মার্কার, এই যে এটসেট্রা এটসেট্রা। অর্থাৎ এগুলো হইতে পারে, অথবা আপনার বই হইতে পারে। বই তো একটা সিভিএলএম, লার্নিং ম্যাটেরিয়ালস, শিক্ষার উপকরণ। সো এই যে শিক্ষার উপকরণ কিভাবে আপনি ডিজাইন করবেন এবং মডিফাই করবেন সেটা আপনাদেরকে আমরা শিখাবো। তারপরে 8 নাম্বার ইয়েতে আপনারা শিখবেন অর্গানাইজ কম্পিটেন্সি বেসড ট্রেনিং সেশন, অর্থাৎ এই যে আমি আজকে একটা সেশন নিচ্ছি এরকম করে আপনারাও কিন্তু সেশন নিবেন, আর এই জন্যই আপনারা ট্রেনার হতে আসছেন। তো আপনারা কিভাবে চমৎকার করে একটা সেশন কন্ডাক্ট করবেন সেটা আপনাদেরকে শিখাবো। এরপর আপনাদেরকে শিখাবো কিভাবে আপনি কিভাবে আপনার সেশনটাকে ডেলিভার করবেন। ঠিক আছে, এটা হচ্ছে এটা ক্লাস নিবেন কিভাবে, আর ক্লাসের সেশনগুলো আপনারা কিভাবে অর্গানাইজ করবেন, কয় তারিখে কিসের ক্লাস হবে, কোন দিনে কত ঘন্টা ক্লাস হবে, সেটা আপনি যে এই যে অর্গানাইজ করবেন সেটা আমরা 8 নাম্বার শিখাবো। আর কিভাবে শিক্ষার্থীদের সামনে আপনি পড়াবেন সেটা আমি 9 নম্বরে শিখাবো। এরপর ডিজাইন এন্ড ডেভেলপ কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট, অর্থাৎ আপনি কিভাবে একটা অ্যাসেসমেন্টকে ডেভেলপ করবেন। মানে অ্যাসেসমেন্ট তো ধৈর্যই ডেভেলপ হয় না, তাই না? ডেভেলপের আগে আপনাকে প্ল্যান করতে হয়, আপনাকে ভাবতে হয়, চিন্তা করতে হয়, সেটা কিভাবে করবেন সেটা আমরা 10 নম্বরে শিখাবো। এরপর 11 নম্বরে আমরা শিখাবো কিভাবে আপনারা অ্যাসেসমেন্ট নিবেন সেটা। এখন আপনারা একটু বলেন এখানে এই 11টা ইউনিটের ভিতরে কোন একটা ইউনিট বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে কিনা একটু বলেন তো প্লিজ। ক্লিয়ার সব। চমৎকার চমৎকার। আচ্ছা, এটাই চাচ্ছি আমি, আপনারা একটু যদি অ্যাক্টিভ থাকেন আশা করা যায় আমি আমার লাইফের সবচেয়ে সেরা একটা ব্যাচ করাবো আপনাদেরকে দিয়ে। মানে আমারও প্রিপারেশন খুবই চমৎকার, আমি চাই যে ভালো কিছু করতে এই সেক্টরে। আচ্ছা, তারপর দেখেন এবার আমরা চলে আসছি কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট মেথোডোলজি। এই যে 1 নাম্বার আমাদের যে ইউনিটটা, সেই ইউনিটটা আমরা একটু করব। আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো আমাদের একটা সিএস এর কয়টা ইউনিট, কয়টা কম্পোনেন্ট থাকে? 9টা। 9টা। চমৎকার। এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, এভাবে ডিরেক্ট মুখস্থ রাখতে হবে। তো 9টার একটা হচ্ছে ইউনিট টাইটেল, ইউনিট কোড, এভাবে 10টা আমি মিলিয়ে দেখাবো। এখন কথা হচ্ছে একটু দেখেন এই ইউনিট টাইটেলটা হচ্ছে ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন টিভিএট সেক্টর, এটা পূর্বে আলোচনা করা হয়েছে। ইউনিট কোড মানে হচ্ছে এই ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন টিভিএট সেক্টর, এই কথাটার এগেইনস্টে বা এই কথাটা না থাকলে একটা কোড ব্যবহার করে, অর্থাৎ আইপিটা চেঞ্জ হলো।
আর ইউনিট ডিসক্রিপ্টর হচ্ছে এই ইউনিটের ভিতরে আমরা কি কি শিখতে পারবো, আমাদের নলেজ গেইন হবে, আমাদের স্কিল আমরা অর্জন করব, আমাদের অ্যাটিটিউড ইমপ্রুভ হবে। এই যে আমরা কি কি জানতে পারবো কোন সেক্টরে, এই যে টিভিএট সেক্টরে জানতে পারবো, এই কি কি পারবো সেটা সংক্ষিপ্ত একটা ডিসক্রিপশন থাকে ইউনিট ডিসক্রিপ্টরে। আর নমিনাল আওয়ার মানে হচ্ছে যে একটা সিএস বা একটা ইউনিট কত ঘন্টা পড়লে মোটামুটি ক্লিয়ার, 32 ঘন্টা। তারপর বলা হয়েছিল এলিমেন্ট অফ কম্পিটেন্সি। এলিমেন্ট মানে হচ্ছে একটা কাজের একটা ক্ষুদ্র অংশ, এলিমেন্ট মানে হচ্ছে একটা কাজের একটা ক্ষুদ্র অংশ। আর পারফরমেন্স ক্রাইটেরিয়া হচ্ছে একটা কাজের যে কাজটা হবে এই কাজটা কি কি মেনটেন করে করতে হবে সেটা হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া। অর্থাৎ স্বর্ণ চেক করার জন্য যেমন কোষ্টি পাথর দিয়ে চেক করতে হয়, আপনি এই কাজটা পারেন কি পারেন না সেটা চেক করবে পারফরমেন্স ক্রাইটেরিয়া দ্বারা। একটু মনে রাখবেন এই পারফরমেন্স ক্রাইটেরিয়াকে আমরা সংক্ষিপ্তভাবে বলবো পিসি। সংক্ষিপ্তভাবে কি বলবো? পিসি, পারফরমেন্স ক্রাইটেরিয়া। অর্থাৎ এই যে পারফরমেন্স ক্রাইটেরিয়া যেগুলো ওইগুলো কিন্তু বোল্ড করা আছে, বুঝতে পারছেন? এখন আপনাদের কাছে আমার কোশ্চেন, আপনি চাচ্ছেন একজন শিক্ষার্থী এই ইউনিটটা খুব ভালো করে পড়ছে কি পড়ে নাই এটা আপনি জানতে চাচ্ছেন, তখন আপনি তাকে কোথায় কোথায় থেকে কোশ্চেন করবেন বলেন তো? এই পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে। চমৎকার। এই পারফরমেন্স ক্রাইটেরিয়া বলেন তো, এই 1.4 এটাও কি পারফরমেন্স ক্রাইটেরিয়া না? না না স্যার, না, এটাও পারফরমেন্স ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া জি স্যার, কিন্তু এটাও পারফরমেন্স ক্রাইটেরিয়া, কিন্তু আপনি যদি এখান থেকে কোশ্চেনটা করেন তাহলে আপনাকে একটা কোশ্চেন করতে হবে এই জায়গাগুলো থেকে। হ্যাঁ, আপনাকে কোশ্চেন করতে হবে এই জায়গাগুলো, প্রত্যেকটা জায়গা থেকে আপনাকে কোশ্চেন করতে হবে। কিন্তু বিষয় হচ্ছে যে আপনি যদি এই বোল্ড করা অপশনগুলোকে হিট করেন মানে তার উপরে গুলো লাড়া চলে আসবে। আপনি যদি এইটা হিট করেন তাহলে এই উপরের সবগুলো থেকে একটু একটু হলে টান আসবে। এই হচ্ছে বিষয়। সো সহজে একটু বোঝার জন্য আপনাদেরকে বলি, আপনারা যদি এই বোল্ড করা অপশনগুলো ভালো করে পড়েন তাহলে আপনার সিএস পড়া শেষ, মানে আপনার দেখবেন যে 80% পড়া কমপ্লিট। তো এখন যেহেতু আমরা জানি, এবার এই যে টিভিএট সেক্টরের যে সিনারিওটা রয়েছে এই সিনারিওটা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, দেখেন 1 নাম্বার এলিমেন্টে আমাদেরকে কি শিখাচ্ছে যে আমাকে ইন্টারপ্রেট। ইন্টারপ্রেট মানে কি বলেন তো? ব্যাখ্যা করা। তো এখান থেকে কি আপনি একজন শিক্ষার্থীর ডেমনস্ট্রেশন নিতে পারবেন? ব্যাখ্যা করে নেওয়া যেতে পারে স্যার। যে কিভাবে নেবেন? একটা টপিক ধরাই দিলাম যে এটা সম্পর্কে তুমি ব্যাখ্যা করো। এখন ব্যাখ্যা করাটা হচ্ছে ওইটা কি ওরালে পড়বে নাকি ডেমোতে পড়বে? সেটা তাহলে ডেমোতে যাবে। ডেমোতে যাবে, তাই না? আমাদের অ্যাসেসমেন্টের কিছু মেথড আছে, মেথডগুলো সামনে আসতেছে তখন কথা বলবো। হ্যাঁ, এই ইন্টারপ্রেট মানে হচ্ছে ব্যাখ্যা করা, আলোচনা করা। হ্যাঁ, তো এই আলোচনা করার এইখান থেকে আপনি কোশ্চেন নিতে পারবেন, তার রিটেন কোশ্চেন নিতে পারেন, তার ওরাল কোশ্চেন নিতে পারেন, কিন্তু ডেমো কি নিতে পারবেন? পারবেন না। কারণ আপনি তো এই পার্টে আলোচনা করছেন, এই পার্টে আমি তো কিছু দেখান নাই, আপনি হাতে পায়ে করার মতো কিছু দেখান নাই। সো এটা হচ্ছে আপনার ইন্টারপ্রেটে থাকবে। এখন দেখেন এইখানে আমরা কি কি শিখবো। এখানে আমরা শিখবো টিভিএট টার্মিনোলজিস, অর্থাৎ টিভিএট এর কিছু পরিভাষা। ঠিক আছে, এই যে উপরে কিছু অ্যাব্রিভিয়েশন পড়ছিলাম না, ওই অ্যাব্রিভিয়েশন গুলো আমরা পড়বো। তারপর দেখেন রিলেভেন্ট পলিসিস, অর্থাৎ এই যে পলিসি আছে না, প্রত্যেকটা জায়গায় তো আইন, নিয়ম, নীতি, নৈতিকতার আন্ডারে কিন্তু সবকিছু ঘটে। সো এবার দেখেন আমরা রিলেভেন্ট পলিসি একটু নিচে চলে যাই। এই দুইটার এই যে 1.1 1.2 এই দুইটা বিষয় কিন্তু নিচে আবার সুন্দর করে বর্ণনা করা আছে। এইবার দেখেন আমি চলে আসছি টিভিএট টার্মিনোলজিস, এখানে আসছি। এখানে আসার পর একটু দেখেন যে অনেকগুলা টার্মিনোলজি আছে, আমি একটু ছোট্ট করে কথা বলে দিব, আপনারা পরে পড়ে নেবেন। টিভিএট এটার ফুল ফর্ম হচ্ছে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং, এটার ফুল ফর্ম এটা কি করে? টিভিএট আসলে এই ভোকেশনাল এবং টেকনিক্যাল এডুকেশন সিস্টেম নিয়ে কাজ করে, জাতিকে শিক্ষিত করার জন্য ভোকেশনাল এবং টেকনিক্যাল এডুকেশন নিয়ে কাজ করে, ট্রেনিং প্রোভাইড করে, মানুষকে শিক্ষিত করে। এখন আপনাদের কাছে আমার দুইটা প্রশ্ন,
একটা প্রশ্ন হচ্ছে টেকনিক্যাল এডুকেশন এবং ভোকেশনাল এডুকেশনের মধ্যে পার্থক্য কি আপনারা বলেন। স্যার টেকনিক্যাল তো একবারে বাস্তবে কাজ করে, আর ভোকেশনালেও এরকম দুইটাই আর কি স্যার, মানে আপনার পড়াশোনার পাশাপাশি হচ্ছে বাস্তব জ্ঞানটাও হচ্ছে প্রোভাইড করে তারা। চমৎকার স্যার। এবার আমি একটু কথা বলি। ধরেন আমি ইংলিশে অনার্স করলাম, অনার্স মাস্টার্স করলাম, হ্যাঁ, সো এইটা কি আমার টেকনিক্যাল এডুকেশন নাকি ভোকেশনাল এডুকেশন? ভোকেশনাল। ভোকেশনাল কিভাবে? স্যার এখানে তো আপনি হচ্ছে কোনো দক্ষতা অর্জন করেননি, মানে হচ্ছে টেকনিক্যাল বলতে স্যার আমরা বুঝাই যে কোনো একটা কাজের প্রতি বিশেষ দক্ষতা অর্জন করা, টেকনিক্যালি কোনো জিনিস সলভ করে ফেলানো। এটা ভোকেশনাল হবে। এটা ভোকেশনাল হবে। মানে আমি আপনাদেরকে কেন কোশ্চেন করতেছি জানেন, আপনাদের জট পাকাচ্ছি আমি, পরে জট ক্লিয়ার করলে আপনাদের এগুলো মনে থাকবে অনেকদিন, এই জন্য আমি একটু এভাবেই পড়াই। এই ভোকেশনাল মানে হচ্ছে হাতে কলমে শিখা, মনে থাকবে। আর টেকনিক্যাল মানে হচ্ছে খুব গভীর ভাবে জানা। তো এই যে আমি 4 বছর 5 বছর শিখতেছি, এটা হচ্ছে টেকনিক্যাল। আর 3 মাসের একটা কোর্স করলাম, কোর্স করে একটা কিছু শিখে গেলাম, এটা হচ্ছে ভোকেশনাল। তো টেকনিক্যাল মানেই যে ওই যে কম্পিউটার, টেকনিক্যাল মানেই যে ইঞ্জিনিয়ার, এরকম কিন্তু না। টেকনিক্যাল মানে একটু চিন্তা করেন, একটা ডিপ নলেজ। আর ভোকেশনালটা ডিপ না, বাট নলেজ, হালকা পাতলা নলেজ প্লাস দক্ষতা, মানে কাজ করার জ্ঞানটা আছে। তো মনে থাকবে সবার টেকনিক্যাল এবং ভোকেশনালের মধ্যে তফাৎটা। জি স্যার, টেকনিক্যাল মানে ডিপলি, আর ডিপ ভোকেশনাল নলেজ, মানে হচ্ছে হ্যাঁ, মানে টেকনিক্যাল এডুকেশনটা সাধারণত নলেজের উপর ফোকাস করে, আর ভোকেশনটা সাধারণত নলেজ, স্কিল, অ্যাটিটিউড, এই তিনটার উপর ফোকাস করে। বুঝে আসছে? এখন কথা হবে, আপনারা বলবেন যে স্যার কেউ যদি টেকনিক্যালে পড়ালেখা করে তার কি নলেজ, স্কিল, অ্যাটিটিউড গেইন হবে না? আপনারা জিজ্ঞেস করতে পারেন। আসলে সাধারণত নলেজ গেইন হয়, অ্যাটিটিউড গেইন হয়, কিন্তু স্কিল গেইন হয় কি হয় না এটা আপনারা জানেন। আমি আপনাদেরকে যদি এখন কোশ্চেন করি যে আমরা পড়ছি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র পড়ছি, বলেন এইটা, এটা কি নলেজের নাকি স্কিলের? নলেজ। নলেজ। কিন্তু এটা কি কোথাও আমরা কাজে লাগাইতে পারছি? আজ পর্যন্ত আমি কোথাও কাজে লাগাইতে পারি নাই। এগুলা যারা পারে ওরা শিক্ষক ছাড়া আমার মনে হয় না আর কোথাও কাজে লাগতেছে। হয়তো বিভিন্ন প্রোগ্রামিং এ কাজে লাগে, এই বিভিন্ন কাগজ তৈরির ক্ষেত্রে কাজে লাগে, কিন্তু সাধারণত এই যে বেসিক লেভেলের পড়ালেখা যারা করতেছে তাদের কাজে লাগতেছে না। এই হচ্ছে বিষয়। তো আমি এটাকে ডিনাই করতেছি না, এটা থাকুক এটার মতো। আমি যেটা বুঝাতে চাচ্ছি যে টেকনিক্যাল এবং ভোকেশনাল দুইটার মধ্যে তফাৎ। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে বলেন তো টিবিএড কি নিয়ে কাজ করে? স্যার টেকনিক্যাল এন্ড ভোকেশনাল। ভোকেশনাল এডুকেশন নিয়ে কাজ করে শিক্ষার্থীদেরকে দক্ষ করার জন্য। তারপর দেখেন লেখা আছে NTDQF, এইটা সম্পর্কে কেউ একটু কথা বলেন। এটা সম্পর্কে গত ক্লাসে আমার কথা হয়েছিল। ন্যাশনাল টেকনিক্যাল ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। এইটা নিয়ে কি গত ক্লাসে কথা বলছিলাম, নাকি গত ক্লাসে এটা নিয়ে কথা বলছিলাম? BNQF এটা নিয়ে কথা বলছিলাম। আচ্ছা ওইটা বাদ, এটা বাদ, এখন এটা নিয়ে কথা বলি আমরা। হ্যাঁ, এই BNQF এটার ফুল ফর্ম কি কারো মনে আছে? বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। চমৎকার চমৎকার। আপনাদেরকে এবার বলছিলাম, দেখেন এই বি মানে বাংলাদেশ, এন মানে ন্যাশনাল, এই দুইটা সেম কেন, এই দুইটা কেন একসাথে নেওয়া হয়েছে, এটার উত্তর বলছিলাম আপনাদেরকে, মনে আছে? জি, বলেন কেন? এই বি দিয়ে অন্য কোন একটা রাষ্ট্র নিয়ে নিয়েছে, সেজন্য আমরা আছে এনটা অ্যাড করেছি, বি এন মাঝখানে এনটা অতিরিক্ত যুক্ত করছি। চমৎকার স্যার। আচ্ছা বলেন, এই BNQF এটা একটা ফ্রেমওয়ার্ক, তাই না? এটা একটা ফ্রেমওয়ার্ক না? একজন জি। শিক্ষার্থী একটা সার্টিফিকেট পাওয়ার পর তার মান কতটুকু, সে কতটুকু যোগ্য, তা নির্দেশ করে কিসে? BNQF। এইটার মতোই আরেকটা ফ্রেমওয়ার্ক হচ্ছে এটা, NTBQF। বুঝতে পারতেছেন না? মাথার উপরে দিয়ে গেল। স্যার বুঝতে পারছি। BNQF এটা একটা ফ্রেমওয়ার্ক, NTBQF এটা একটা ফ্রেমওয়ার্ক।
অর্থাৎ এটা হচ্ছে ন্যাশনাল টেকনিক্যাল ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। ভাই কত বিশাল, তাই না? আর এটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। এখন এই একটু বলেন তো, এই দুইটা নাম যেহেতু ভিন্ন, ভিতরে কাজও তো ভিন্ন হওয়ার কথা, তাই না? দুইটাই সেম স্যার, তাই না? সেম হবে না, সেম হবে না। একটু জাস্ট কিছুটা আপনারা একটু মনে ভিন্ন। রাখবেন, বিএনকিউ দুটোর মধ্যে স্যার এনএসডি এর আন্ডারে, আর এনটিবিকিউ হচ্ছে আপনার বিটিভির বিটেভের আন্ডারে। আন্ডারে, এটা বলবেন। হ্যাঁ, আচ্ছা, বিটেভের আন্ডারে, এটার আন্ডারে, এটা বলাটা ঠিক হয় না। এটা বলে আর কি, যারা সাধারণত মানুষ সহজে বুঝে এই জন্য। কিন্তু আপনাদেরকে একটু ডিপলি বুঝাই দিই। হ্যাঁ, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে বিএনকিউএফ আর এটা হচ্ছে এনটিবিকিউএফ। আপনারা মনে রাখতেছেন যে এনটিবিকিউএফ এটা বিটেভের, আর বিএনকিউএফ এটা হচ্ছে এনএসডি। NSD এখন কথাটা বুঝেন যে আমাদের যে এই এনএসডিএ বা বিটেভ, এই যে পড়ালেখার সিস্টেমটা আসছে, এটা কিন্তু অস্ট্রেলিয়া থেকে আসছে, অস্ট্রেলিয়ার এডুকেশন সিস্টেম থেকে আসছে। এখন 2011 সালে একটা আইন হয়েছে, 2011 সালে একটা, আরেকটা 2019 না জানি 21 সালে একটা আইন হয়েছে। হ্যাঁ, এটা একদম স্পেসিফিক মনে নাই, আমার পূর্বের ক্লাসের রেকর্ড দেখলে হয়তো মনে আসবে আবার। একটা হচ্ছে 11 সাল, আরেকটা হচ্ছে 22 সাল, সরি 22 সালে, এবার মনে আসছে। একটা 11 সাল, একটা 22 সাল। তো 11 সালে এনএসডি ছিল না, এনএসডি আসছে 19 সালে। এনএসডি আসছে কত সালে? 19 সালে। মানে আই থিঙ্ক, আমি বলতেছি আর কি, এখানে কোনো আমি তো বই নোট দিয়ে পড়তেছি না, আমি আমার থিংটা শেয়ার করতেছি, বাট একটু সংখ্যা এলোমেলো হইতে পারে। আচ্ছা, এই 2011 সালে যে পলিসি তৈরি হয়েছে, যে আইন তৈরি হয়েছে, যে সংবিধান তৈরি হয়েছে, যে নিয়ম নীতি তৈরি হয়েছে, ওই নিয়ম নীতির উপর ভিত্তি করে এই এনটিবিকিউএফ এই ফ্রেমওয়ার্কটা তৈরি হয়েছে। আর এই ফ্রেমওয়ার্কটা তৈরি হয়েছে 2022 সালের যে আইন কানুন আছে, পলিসি আছে, ওই পলিসির উপর ভিত্তি করে। মনে থাকবে? জি স্যার। এখন কি একটু ক্লিয়ার মনে হয় এখন? তাহলে আমরা যারা বলি যে এটা বিটেভের, না, আসলে বিটেভ না। আমাদের ফ্রেমওয়ার্ক তৈরি হয় একটা আইনকে, একটা পলিসিকে কেন্দ্র করে। তাহলে এই বিএনকিউএফ এই পলিসিটা হচ্ছে 22 সালের পলিসি অনুযায়ী, আর এনটিবিকিউএফ এটা হচ্ছে 2011 সালের পলিসি অনুযায়ী। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আসলে আপনাদের সাথে শিখতে আসছি, তাই না? যদি আমার কোনো সংখ্যায় পরিমাপে ভুল হয়, একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে বুঝিয়ে বলবেন। হ্যাঁ, কারণ আমি আপনাদের ক্লাস করার আগে একটা ক্লাস করাইছি, টানা ক্লাস করাচ্ছি তো। আচ্ছা, এবার খেয়াল করেন, তাহলে এই একটু মনে রাখেন বিএনকিউএফ আমরা শিখছিলাম, একটু আলোচনা করে দিই। হ্যাঁ, বিএনকিউএফ এ শিখছিলাম লেভেল 1 মানে কি বলেন তো? অনুকরণ করা, যেরকম দেখাবে সেরকমই করা, হ্যাঁ, মানে সেমি স্কিল ওয়ার্কার, অনুকরণ করা। তাই না? বেসিক স্কিল ওয়ার্কার, সরি, লেভেল Basic 1 মানে বেসিক স্কিল ওয়ার্কার। 2 নম্বরে মানে হচ্ছে সেমি স্কিল ওয়ার্কার। 3 নম্বরে মানে হচ্ছে স্কিল ওয়ার্কার। 4 নম্বরে মানে হচ্ছে হাইলি স্কিল ওয়ার্কার। আচ্ছা, এটা একটু মনে রাখেন। কিন্তু আপনার এই এনটিবিকিউএফ এ কিন্তু এরকম না। এনটিবিকিউএফ হচ্ছে মানদাতা আমলের ফ্রেমওয়ার্ক। মানদাতা আমল মানে কত সাল বলেন তো? মনে আছে কিনা? 11 সাল। তাহলে মানদাতা আমলের হচ্ছে এনটিবিকিউএফ। এই মানদাতা আমলের এই যত পলিসি আছে এগুলো সব বাদ দিয়ে এটা আসছে। তাহলে এবার একটু গেস করেন, এই কোন ফ্রেমওয়ার্কের মান ভালো? এইটার মান ভালো না এটার মান ভালো? বিএনকিউএফ। হ্যাঁ, বিএনকিউএফ এর মানটা ভালো। এই মানটা ভালো হইলো কিভাবে? এই এনটিবিকিউএফ এ কি করছে, লেভেল 1 কে, মানে এই যে বেসিক ওয়ার্কারও দেয় নাই, আরো কমাইছে। বুঝতে পারছেন? এটাকে আরো কমাইছে। অর্থাৎ এই যে এইখানে যে লেভেল 3 মানে স্কিল ওয়ার্কার, এই এনটিবিকিউএফ এর লেভেল 4 এ হয় সেটা। বুঝছেন বিষয়টা এবার? না, পেছে দিছি, আপনি গেছেন না? আবার বলি, না বলেন তো, হাইলি স্কিল ওয়ার্কার বিএনকিউএফ এ কত? লেভেল 4 না? লেভেল 4। আর এই এনটিবিকিউএফ এ আসলে ওইটা আবার হয়ে যাবে 5। গুড, চমৎকার, এটা হবে 5।
তার মানে এইটার চেয়ে এইটা এক ধাপ আগে আছে, মানে এরা এই BMQF একটু তাড়াতাড়ি শেখানোর চেষ্টা করছে। এটা সামনে আরো আলোচনা হবে ডিপলি। এখন যারা বুঝছেন তারা আগে আছেন, যারা বুঝেন নাই কোনো নার্ভাস হওয়ার কাজ নেই, কোনো ভয়ের কাজ নেই। আচ্ছা, এরপর দেখেন লেখা আছে ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং। বলেন তো ভোকেশনাল সম্পর্কে একটু কথা বলার শেষ, তাহলে একটু মনে রাখতে হবে এটাই, এই ভ্যাট মানে কি, ভিইটি, এটার মানে হচ্ছে ভোকেশনাল এডুকেশন ট্রেনিং। তাহলে এটা একটু মনে রাখার চেষ্টা করবেন আপনারা। এবার স্কিল মানে কি? স্কিল মানে হচ্ছে যে কাজটা করতে আপনার হাতের পায়ের খরচ হয় বা হাত পা লাগে, যে কাজটা করতে, সেটা হচ্ছে স্কিল। আর নলেজ হচ্ছে সেটা যেটা আপনার মস্তিষ্কের ব্যবহার হয়, আপনি যেটা মনে রাখেন, সেটা হচ্ছে নলেজ। একটু মনে রাখবেন, আপনাদেরকে সহজে বলে রাখি, এই নলেজের আবার 6টা ধাপ আছে। কয়টা ধাপ? 6টা ধাপ। 6টা ধাপের আমি জাস্ট আপনাদের কাছে 3টা ধাপ একটু বুঝাবো। ধরেন আপনাদের এখানে এই আক্তারুজ্জামান স্যার মুখস্থ বিদ্যায় খুব ভালো পারে, আর আরেকজন স্যার মুখস্থ বিদ্যায় কম পারে, বাট সে বুঝে। এখন আমি যদি সবগুলা প্রশ্ন যদি মুখস্থ বিদ্যা থেকে ধরি, তাহলে একজন ভালো করবে আরেকজন খারাপ করবে, স্বাভাবিক না বিষয়টা? জি জি স্যার। তো এইবার দেখেন, ঢাকা বাংলাদেশের রাজধানীর নাম কি? উত্তর হবে ঢাকা, তাই না? ঢাকা। কিন্তু এই প্রশ্নটা যদি এইভাবে না করে যদি আমরা জিজ্ঞেস করি বাংলাদেশের রাজধানী ঢাকাকে, অথবা এইভাবে যদি বলি ঢাকাকে কেন বাংলাদেশের রাজধানী বলা হয়, তখন কি এই প্রশ্নটা কি আন্ডারস্ট্যান্ড লেভেল থেকে অ্যান্সার করতে হবে নাকি রিমেম্বার লেভেল থেকে অ্যান্সার করতে হবে বলেন তো? আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড লেভেল থেকে। অর্থাৎ যে শিক্ষার্থীটা ভালো বুঝে সে কিন্তু এই প্রশ্নটা পাশ করে যাবে, আর যার মুখস্থ বিদ্যা কম, মুখস্থ বিদ্যা বেশি, সে কিন্তু এটা বুঝবে না। মুখস্থ বিদ্যা হচ্ছে একরকম পড়া, আর বোঝা হচ্ছে আরেক বিষয়। তার মানে এই নলেজের যে 6টা ধাপ, 1 নাম্বার ধাপ হচ্ছে রিমেম্বার, 2 নাম্বার ধাপ হচ্ছে আন্ডারস্ট্যান্ড। এই 2টা ধাপ একটু মনে রাখেন, ভবিষ্যতে সামনে আরো 6টা পড়াবো, এখন চাপ নিয়েন না। রিমেম্বার মানে হচ্ছে ডিরেক্ট মুখস্থ বিদ্যা, আর আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা। বিষয়টা হচ্ছে এরকম। এখন ধরেন আপনি একজন শিক্ষার্থীকে পরীক্ষা নিবেন, একটা অ্যাসেসমেন্ট নিবেন, আপনি কি সব তাকে রিমেম্বার থেকে কোশ্চেন করতে পারবেন? করার অধিকার আছে আপনার? না করলে বায়াস হয়ে যাবে এটা। তাহলে তো এটা সমস্যা হয়ে যাবে, একটা কনফ্লিক্ট তৈরি হবে, তো এটা করা যাবে না। তাহলে নলেজ সম্পর্কে আমাদের ধারণা শেষ। এরপর দেখেন লেখা আছে অ্যাটিটিউড। অ্যাটিটিউড মানে হচ্ছে একটা মনোভাব। ধরেন আপনার বস একটা রাগের মাসে একটা কিছু বলছে, আপনি বসের গালি দিয়ে দিচ্ছেন, এটা তো ঠিক হলো না। আপনি প্রচুর লেভেলের স্কিল পারেন, আপনি হাত দিয়ে ধরেন 10 জন মানুষ যে কাজ করতে পারে আপনি একাই 1 ঘন্টায় সেই কাজ করে ফেলতে পারেন, আপনি এদিকে খুব ভালো, অনেক ভালো, 3 স্টার। আপনার নলেজও অনেক ভালো, কিন্তু আপনি যদি কথায় কথায় বসে গালি দেন, জুতা মারেন, থাপ্পড় দেন, তাহলে কি আর হইলো? আপনারা দিয়ে কোনো কাজ হবে? আপনার তো কথায় কথায় মাথা গরম হয়ে যায়, তাহলে তো আর হইলো না। তার মানে একজন শিক্ষার্থীর ভিতরে এই 3টা বিষয় যদি থাকে তখন সে একজন প্রপার শিক্ষার্থী হয়। এই কথাটা একটু মনে রাখেন। আপনাদেরকে আরেকটু বলে রাখি, সিএস এর ফুল ফর্ম হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। তো কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কি এটা আপনারা নিশ্চয়ই জানেন। এটা একটা লিখিত ডকুমেন্ট যেটার ভিতরে একজন ব্যক্তির বা একজন কর্মচারীর কি কি জানতে হবে এটা লেখা থাকে। এম আই রাইট? জি স্যার। জি স্যার। ওই লেখা থাকে যা ওইটার ভিতরে কিন্তু লেখা থাকে তার কি কি নলেজ থাকতে হবে, তার কি কি স্কিল থাকতে হবে, তার কি কি অ্যাটিটিউড থাকতে হবে, এটা অবশ্যই সিএস এ লেখা থাকে। মনে থাকবে তো এই বিষয়টা? ইনশাআল্লাহ। বলেন তো এবার যদি বলি সিএস এ কি কি লেখা থাকে বলেন তো? স্কিল, নলেজ, অ্যাটিটিউড। অ্যাটিটিউড মানে একজন ব্যক্তির, একজন কর্মচারী কতটুকু স্কিল, কতটুকু নলেজ, কতটুকু অ্যাটিটিউড থাকতে হবে সেটা। এবার দেখেন এখানে লেখা আছে, এখান থেকে একটু খেয়াল করেন, একটা হচ্ছে টাস্ক এলিমেন্ট, একটা হচ্ছে টাস্ক, একটা হচ্ছে জব, একটা হচ্ছে কম্পিটেন্সি। বলেন তো একটু আগে কি কম্পিটেন্সি নিয়ে কথা বলছি না আমি? কম্পিটেন্সি মানে হচ্ছে কি কি থাকতে হবে, কি কি জানতে হবে, সক্ষমতা। আর টাস্ক এলিমেন্ট হচ্ছে এক জিনিস, টাস্ক হচ্ছে আরেক জিনিস, জব হচ্ছে আরেক জিনিস। এবার আমি আপনাদেরকে একটা সুন্দর করে একটা টেবিল ড্র করব। হ্যাঁ, একটা টেবিল ড্র করি।
এই যে দেখেন আমি একটা টেবিল ড্র করলাম, এই টেবিলটা যে আমি ড্র করছি, টেবিলটা ড্র করা শেষ। এটা হচ্ছে একটা জব, মনে থাকবে সবার। এই যে কাজটা সম্পূর্ণ করে ফেলছি, সম্পূর্ণ কাজটা হচ্ছে জব। কিন্তু এই যে আমি যে টেবিলটা ড্র করছিলাম, টেবিলটা ড্র করার ক্ষেত্রে এই যে ছোট্ট একটা দাগ দিয়েছিলাম, এই যে একটা দাগ দিয়েছিলাম, এটা হচ্ছে টাস্ক এলিমেন্ট, এটা হচ্ছে টাস্ক এলিমেন্ট। আর এই যে একটা নির্দিষ্ট ঘর আমি করে ফেলছি, এটা হচ্ছে টাস্ক। অর্থাৎ একটু বলি শুনেন, একটা জবের সবচাইতে ক্ষুদ্রতম অংশ হচ্ছে টাস্ক এলিমেন্ট, আর একটা জবের ক্ষুদ্রতমর চেয়ে আরেকটু বড় হচ্ছে টাস্ক, আর একটা জবের সব কাজটাকে বলা হয় জব। এখানে কারো বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা, রিপিট করা লাগবে কিনা বলেন? না স্যার, বুঝছি। না স্যার। আরেকবার রিপিট করেন। আরেকটা উদাহরণ দিয়ে দিন স্যার। আচ্ছা, উদাহরণ দিয়ে বুঝালাম, তারপর একটু খেয়াল করেন। এই যে আমি ধরেন একটা গ্লাস আঁকবো, হ্যাঁ, একটা গ্লাস ড্র করবো, একটা গ্লাস আঁকলাম, এই গ্লাসটা আঁকা শেষ, তার মানে এটা একটা জব, পুরা কাজটা হচ্ছে একটা জব। এই যে গ্লাসের ভিতরে আমি যে এই যে উপরে গ্লাসের ক্যাপটা ড্র করলাম, এটা হচ্ছে একটা টাস্ক এলিমেন্ট। আর এই যে আমি যে নির্দিষ্ট আরেকটা এই নিচের অংশ ড্র করলাম, এটা হচ্ছে টাস্ক। অর্থাৎ বলেন তো এখানে সবচেয়ে ছোট কোনটা? এই উপরের এটা হচ্ছে টাস্ক এলিমেন্ট, আর এই নিচের এটা হচ্ছে টাস্ক, আর পুরা কাজটা হচ্ছে জব। এবার কি বুঝতে পারছেন সবাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার সহজে আমি একটা কথা বুঝাই। আপনি একজন পেশেন্টের জ্বর মাপবেন, ঠিক আছে? এখন এইখানে থার্মোমিটারটা আছে। এখন আপনি এই থার্মোমিটারটা আপনি চিনতে পারছেন, এটা হাতে নিছেন, এটা হচ্ছে টাস্ক এলিমেন্ট। আর আপনি থার্মোমিটারটা ওই রোগীর নির্দিষ্ট জায়গায় রাখছেন, এটা হচ্ছে একটা টাস্ক। আর ওই রোগীর জ্বর মাপা শেষ, রোগীকে আপনি ফাইনাল রেজাল্টটা দিলেন, তাকে বললেন যে আপনার এই অবস্থা, আপনার জ্বর নাই। এই পুরা কাজটা হচ্ছে জব। ক্লিয়ার? যদি মাটি কাটা দিয়ে বুঝাই, মাটি কাটা দিয়ে বুঝাইলে আপনি কোদালটা হাতে নিলেন, এটা হচ্ছে টাস্ক এলিমেন্ট। আপনি কোপাইতে পারেন, আপনি একটা কোপ দিছেন, এটা হচ্ছে টাস্ক। আপনি পুরা ক্ষেতের মাটি সব কেটে ফেলছেন, এটা হচ্ছে জব। আশা করি আপনারা বুঝতে পারছেন, না বুঝলে পরে আবার জিজ্ঞেস করবেন। আর এরপর দেখেন লেখা আছে আরপিএল। আরপিএল মানে হচ্ছে অর্থাৎ রিকগনিশন অফ প্রিয়র লার্নিং, ঠিক আছে? অনেকে প্রায়র বলে, আমরা তো বলি প্রায়োরিটি, সেখান থেকে আমি প্রিয়র লার্নিং বলি। হ্যাঁ, প্রিয়র লার্নিং অর্থাৎ যেই শিক্ষার্থীদের পূর্বে থেকে একটা বিষয়ের উপর দক্ষতা আছে, সে সরকারের কাছ থেকে সার্টিফিকেট নিতে চাচ্ছে, সে এই আরপিএল পদ্ধতিতে একটা সার্টিফিকেট নিবে। তার মানে আরপিএল এটা কি? একটা পদ্ধতি, একটা মেথড, যে মেথড অবলম্বন করে একজন অভিজ্ঞ শিক্ষার্থী সার্টিফিকেট নিতে পারে। ক্লিয়ার? এবার আমি এখানের একজনকে কোশ্চেন করব। ধরেন, কাকে জিজ্ঞেস করতে পারি? একটু লাড়া না দিলে বোঝা যায় না যে কাকে কথা বলতেছে নাকি। এই সম্রাট ফখরুল স্যার, আপনি একটু কথা বলেন প্লিজ। জি স্যার। স্যার, মনে করেন আপনার যে প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানে আমি গেলাম, গিয়ে বললাম যে স্যার আমি আরপিএল পরীক্ষা দিতে চাই ডিজিটাল মার্কেটিং এর উপর। বলেন আপনি আমাকে কি কি কোশ্চেন করবেন? আপনি কি আমাকে ভেরিফাই করবেন যে আমি পাস করার যোগ্য কি যোগ্য না? ভেরিফাই করবেন? জি স্যার, ভেরিফাই তো অবশ্যই করতে হবে। আপনার পূর্বে এটা সম্পর্কে অভিজ্ঞতা আছে কিনা? এবার সম্পর্কে অভিজ্ঞতা আছে কিনা? আমাকে কিভাবে ভেরিফাই করবেন স্যার? কি কি পদ্ধতিতে? প্রথমত স্যার, আপনাকে এই বিষয়ে জিজ্ঞেস করবো, যে বিষয়টার মধ্যে আপনি আরপিএল নিতে আসছেন, সেই বিষয়টা সম্পর্কে আপনি কতটুকু জানেন, কতটুকু দক্ষ। চমৎকার। যেমন তাহলে আমরা একটা রিটেন কোশ্চেন নিতে পারি, তার কাছ থেকে একটা টেস্ট নিতে পারি, রিটেন টেস্ট নিতে পারি, তার একটা ওরাল টেস্ট নিতে পারি, তাই না? জি স্যার। এবার
তার একটা পোর্টফোলিও নিতে পারি, পারি না? পোর্টফোলিও মানে কি? ওই যে সে আগে কাজ করছে, তার কোনো ভিডিও, জি তার জি কোনো স্যার। প্রমাণ আছে কিনা, পোর্টফোলিও নিতে পারি। তারপরে আমরা তার সাথে গিয়া মানে ওই জায়গাটাকে অবজার্ভ করতে পারি, পারি না? জি স্যার। এই 4টা-5টা পয়েন্ট একটু মনে রাখেন, এগুলো পরীক্ষায় আসে। আচ্ছা, এগুলো অথবা স্যার সিভিএলএম সে এ যে পড়বো কাজটা ভিতরে। পারে, স্যার যে কাজটা পারে ওইটাতে হচ্ছে তারে একটু করতে দিলাম, তার কাছ হ্যাঁ, থেকে একটু দেখে। করতে দিলেন, একটু আর করতে ওই যে দিলেন, তাই না? স্কিল, একটু নলেজ, অ্যাটিটিউড, এই তিনটা মিলেই তো আরপিএল, হ্যাঁ, ওই তিনটার উপরে আরপিএল। এই 3টার উপর একটা চেক করবেন আর কি, তাই না? আচ্ছা, আচ্ছা, এরপর দেখেন গ্লোসারি অফ টার্মস ইন টিভিএড সিস্টেম। অর্থাৎ এই এই সিস্টেমটা নিয়ে, এই সিস্টেম নিয়ে যতগুলো সিস্টেম আছে এগুলো নিয়ে আমি একদিন কথা বলবো, একটা স্পেসিফিক টপিকে কথা বলবো। তাহলে এটা একটু স্কিপ রাখলাম আজকে। হ্যাঁ, এটা একটু দেখেন। কম্পিটেন্সি বেসড ট্রেনিং অর্থাৎ সিবিটি, সিবিটি অর্থাৎ কম্পিটেন্সি বেসড ট্রেনিং। আর আর সিবিটি এন্ড এ, এটা মানে কি? কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট। অর্থাৎ এইটা ধারা শুধু ট্রেনার পার্টকে বোঝায়। সিবিটি দ্বারা শুধু ট্রেনার পার্টকে বোঝায়। আর সিবিটি এন্ড এ এটা দ্বারা ট্রেনার এবং অ্যাসেসর পার্ট, অ্যাসেসমেন্ট প্ল্যানার পার্ট সবটাকে বোঝায়। ঠিক আছে? তারপর দেখেন পারফরম্যান্স বেসিক এডুকেশন, অর্থাৎ এই যে তার বেসিক এডুকেশন আছে কিনা, পারফর্ম করার মতো যোগ্যতা আছে কিনা, সেটা এই ক্ষেত্রে চেক করা হয়। তারপর দেখেন আপনাদেরকে তো বুঝাইছিলাম জেনারিক, সেক্টর, অকুপেশন স্পেসিফিক, এই 3টা বিষয় নিয়ে কি কথা বলা হয়েছিল? জি স্যার। জি স্যার। আচ্ছা, যাকে যে বলছেন জি স্যার, আপনি আমাকে বলেন জেনারিক, সেক্টর এবং অকুপেশন স্পেসিফিক এই 3টার মধ্যে পার্থক্য কি? স্যার জেনেরিক হচ্ছে এটা সবারই জানতে হবে, চমৎকার। আর সেক্টর স্পেসিফিক হচ্ছে যে যে পেশায় আছে সেই পেশায় সেইটা শিখবে, আর অকুপেশন হচ্ছে অবশ্যই তার এই জিনিসটাও জানতে হবে। চমৎকার, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, অনেক ভালো করছেন। এবার দেখেন এসটিপি, এসটিপি মানে হচ্ছে স্কিলস ট্রেনিং প্রোভাইডার, অর্থাৎ যারা যে প্রতিষ্ঠানে ট্রেনিং করানো হয়। তাহলে বলেন তো টুইস্টন একটা কি এসটিপি না? একটা এসটিপি। জি স্যার। তারপরে দেখেন আরটিও, আরটিও মানে হচ্ছে রেজিস্টার ট্রেনিং অর্গানাইজেশন। তাহলে আরটিও, এই টুইস্টন এটাও কিন্তু একটা আরটিও, তাই না? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এবার বলেন তো এসটিপি আর আরটিওর মধ্যে পার্থক্য কি? আরটিও রেজিস্টার্ড হতে হবে, তার মানে তার একটা সার্টিফিকেট আছে অথবা কোনো কোথাও যায়। সরকার নিবন্ধিত স্যার, নিবন্ধিত একটা প্রতিষ্ঠান। আর এসটিভিতে স্যার যেখানে শুধুমাত্র ট্রেনিং দেওয়ানো যায়। চমৎকার। হ্যাঁ, আর এই যে ট্রেনিং অর্গানাইজেশন, একটা হচ্ছে সরকারি নিবন্ধিত আর একটা সরকারি নিবন্ধিত না, এটাই নিবন্ধিত। আর এসটিপিটা নিবন্ধিত নাও হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন তাহলে আমাদের কি শেষ হয়েছে বলেন তো? একটা এলিমেন্ট শেষ। দেখছেন, আমাদের মাত্র একটা বোল্ড করা মাত্র পড়ছি আমরা। তাহলে পরের বোল্ড করা অপশনটা কোথায়? রিলেভেন্ট পলিসি। এবার দেখেন রিলেভেন্ট টিবিএড পলিসি আছে, অর্থাৎ পলিসিগুলো সিভিএলএম এর কথা হবে। দেখেন টিবিএড চ্যাপ্টার অফ ন্যাশনাল এডুকেশন পলিসি, তাইলে NEP, এটার ফুল ফর্মটা একটু মনে রাখবেন। আর NSDA এর ফুল ফর্ম তো আপনারা জানেন, তাইলে এটা একটু পড়বেন। NSDP মানে হচ্ছে পলিসি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি। অর্থাৎ এই যে আপনি যে লেভেল 3 পাস করছেন, তার মানে আপনি যে একটা স্কিল ওয়ার্কার, এটা আপনাকে এই যোগ্যতাটা দিছে কে? একটা ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কটা আসছে কই থেকে? সেটা আসছে এই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি থেকে। তারপর দেখেন লেখা আছে ইকুইটি পলিসি। এবার বলেন তো ইকুইটি পলিসি আর ইকুইটি এবং ইকুয়ালিটির মধ্যে পার্থক্য কি? কেউ একজন বলেন, আপনারা অনেকে ট্রেনার কিন্তু আমি কম কথা বলি। ইকুইটি এবং ইকুয়ালিটি এই দুইটার মধ্যে পার্থক্য কি? আমি জানি না স্যার। স্যার ইকুইটি মনে হয় স্যার যে সবার প্রতি সমানভাবেই দেখা আর কি।
হ্যাঁ, আর আর ইকুয়ালিটিটা ঠিক জানি সহজে না স্যার। বুঝাই ফেলি, এগুলা নিয়ে অনেক ভিডিও আছে, এই যে দেখেন আচ্ছা অনেক ইমেজ আছে, তো আমি কথা কম বললে দেখাই দিই। দেখেন, এই ইকুয়ালিটি মানে হচ্ছে সবাইকে সমান সমান দেওয়া। সম এখন দেখুন, অধিকার। সবাই সম অধিকার, তাহলে সম অধিকার দিলে এই যে এই এই যে ল্যাংড়া লোকটা আছে বা অটিস্টিক বা আছে বা সুবিধা বঞ্চিত ব্যক্তি একই খেলা দেখতে পারতেছে না। না কিন্তু আর ইকুইটি মানে হচ্ছে যার যতটুকু দরকার তাকে ততটুকু দেওয়া। এখন বলেন তো, এই ইকুয়ালিটি ভালো না ইকুইটি ভালো? ইকুইটি। ইকুইটি ভালো, চমৎকার। এই আমাদেরকে এইখানে ইকুইটি পলিসি শিখাইতেছে, মানে এটার পলিসি শিখাইছে বলছে এটা একটা পলিসি। অর্থাৎ যে ব্যক্তির পায়ে হাঁটতে পারে না, ওই ব্যক্তির জন্য কি শিক্ষা না? সে কি পড়বে না? অবশ্যই পড়বে। তার পড়ার ক্ষেত্রে কি করতে হবে? ধরেন আপনি 4 তলায় আপনার এসটিপি, আপনার প্রতিষ্ঠান। সো আপনার এই প্রতিষ্ঠানটা এমন হওয়া উচিত যে প্রতিষ্ঠানে একজন ল্যাংড়া, একজন সুবিধা বঞ্চিত মানুষের যেন এই প্রতিষ্ঠানে উঠতে পারে। সেজন্য আপনার হয়তোবা স্লিপার সিঁড়ি বানাইতে হবে, আপনার লিফট থাকতে হবে, এটসেট্রা এটসেট্রা। তারপর দেখেন লেখা আছে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট। অ্যাপ্রেন্টিসশিপ বলতে কি বুঝেন বলেন তো? ইন্টার্নশিপ এবং অ্যাপ্রেন্টিসশিপের মধ্যে পার্থক্য কি একটু কেউ বলেন? ইন্টার্নশিপ স্যার হচ্ছে যেটা হাতে কলমে শিখবে, আর অ্যাপ্রেন্টিসশিপ মানে? এইটা সঠিক জানি না স্যার, ইন্টার্নশিপ জানি স্যার। আচ্ছা, দুইটার মানেই কিন্তু শিখা। অ্যাপ্রেন্টিসশিপ মানেও আরেকজনের আদলে থেকে শিখা, আর ইন্টার্নশিপ মানেও কিন্তু আরেকজনের কাছে থেকে শিখা। কিন্তু ইন্টার্নশিপে আপনাকে টাকা নাও দিতে পারে, কিন্তু অ্যাপ্রেন্টিসশিপে আপনাকে টাকা দিতে হবে। তাইলে আমরা এক কথা বলতে পারি, অ্যাপ্রেন্টিসশিপ মানে হচ্ছে পেইড, আর ইন্টার্নশিপ ফ্রি হইতে পারে, রাইট? জি স্যার, ইন্টার্নশিপ ফ্রিও হতে পারে আবার পেইডও হতে পারে, দুইটাই হতে পারে স্যার। আর অ্যাপ্রেন্টিসশিপ কি ফ্রি হইতে পারে? না স্যার, এটা অবশ্যই না পেইড। স্যার, পেইড। আচ্ছা, এই যে এখন আপনারা যে আমার থেকে শুনে বলে ফেলছেন পেইড, এখন অন্য কোথাও গিয়ে যদি বলেন, সে যদি আপনার সাথে ঝগড়া করে তখন কি হবে? সে যদি বলে না দুইটাতেই ফ্রি পেইড ব্যবহার করা যায়, তখন হবেটা কি? এইটা হবে বিদায়ী তখন আপনি এই পলিসিটা বের করবেন। ঠিক আছে, টিভি পলিসি আছে না, এই পলিসিতে এই কথাটা বর্ণনা করা আছে। অর্থাৎ এই ইন্টার্নশিপ যে ব্যক্তি করবে, ওই ব্যক্তি মানে পেটের ভাতে কাজ করবে, অর্থাৎ সে কাজ করবে, বেতন পাবে। মানে এটা একটা, মানে এই পলিসি থেকে, এই পলিসির ভিতরে এই কথাটা বর্ণনা করা আছে যে একজন শিক্ষার্থী একটা সিস্টেমের মধ্যে শিখবে। অর্থাৎ ধরেন আমাদের দেশে যারা ওস্তাদ, ধরেন হেল্পারই শিখায়, ওই বস ওস্তাদ মনে করে আমি যদি এর দেরি করে শিখাই তাহলে আমি এর বেশি খাটাতে পারবো, তাই না? এই এই এই- এই রেওয়াজ আমাদের দেশে আছে কিনা? জি স্যার। আছে। একজন দর্জি আস্তে আস্তে শিখায়, কম কম শিখায়, যেন সে অনেক বেশি কাজ করে নিতে থাকতে পারে। পারে, খাটায়। কিন্তু এই এই অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট, এই পলিসিতে এটা বলা হয়েছে যে ওরে নির্দিষ্ট টাইমের বেশি খাটানো যাবে না, ওরে টাকা দিতে হবে। স্যার যেরকম আমরা নির্দিষ্ট ট্রেনিং গুলো নেই 3 হ্যাঁ, ওই মাসের যে কোর্স, হ্যাঁ, ওই গাড়ি এগুলা- চালা শিখলাম আমি এক জায়গা থেকে, ধরেন 3 মাস 4 মাসে ক্লিয়ার করে দেবে। হুম। এই যে কক্সবাজারে ওই ধরুন যারা ধরেন এই যে অ্যাসিস্ট্যান্ট শেফ আছে, যারা ফুড এন্ড বেভারেজ এর উপর এক্সপার্ট, তাদেরকে দেখা যায় 10 দিনের একটা ট্রেনিং করায়, মানে সরকারি ভাবে ফ্রিতে। তো যারা কোর্স ট্রেনিং করে তারা শিখে, ট্রেনিং তাদের জন্য উপকার হিসাবে বাংলাদেশের সিস্টেমে তাদেরকে টাকা দেওয়া উচিত। কিন্তু এনএসডি এর এই অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট, এই পলিসি অনুযায়ী উল্টা তাদেরকে টাকা দিতে হবে। মানে যারা শিখবে তারা টাকা দিবে, যারা শিখবে যারা তারা টাকা পাবে। টাকা পাবে। তারা টাকা দিবে। কিন্তু এই যে আপনারা এই যে অ্যাসেট মেসেজে যে পাস করে আসছেন 2400 টাকা দিছে বা 15,000 টাকা দিছে, ওইটা কিন্তু আবার অ্যাপ্রেন্টিসশিপ না। ওইটা কি অ্যাপ্রেন্টিসশিপ? না, আপনি তো ওইটা ডিরেক্ট কাজ শিখছেন। আর অ্যাপ্রেন্টিসশিপ মানে হচ্ছে আপনি কাজ শিখবেন প্লাস ওই মালিককে কাজ করে দিবেন, মালিক সরাসরি বেনিফিটেড হবে। সরাসরি প্র্যাকটিক্যাল ভাবে কাজ করে দিতে হবে, থিওরি হ্যাঁ। শিখলে গেলে এটা হবে না।
চমৎকার চমৎকার চমৎকার, থ্যাংক ইউ আপনাকে একটু আমাকে আগে দেওয়ার জন্য। এরপর দেখেন মডিফাইড টিভিএট লেজিসলেশন, অর্থাৎ এই যে এই টিভিএট সেক্টর তো অনেক আগে থেকেই আসছে, এটা মডিফাই হয়েছে না? মডিফাইটাও তো একটা পলিসি, পলিসি ছাড়া কি মডিফাই হয়েছে? ওই নাহলে তো টিভিএট স্যার আগেরটা চলতো। এনএসডি এগুলো নিয়ে কথা বলা হচ্ছে। তারপর দেখেন ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক অর্থাৎ NTBQF এবং লেভেল ডিসক্রিপ্টর, এগুলা পলিসিতে কথা বলা হয়েছে। RPL সিস্টেম, বলেন তো এইগুলা জানার জন্য আপনাকে যে যতটুকু জানা দরকার আমি কি আপনাদেরকে বলছি না এতটুকু? কষ্ট করে আমাদেরকে আর বেশি পড়তে হবে না, সামনে এগুলো আছে। আচ্ছা তারপর দেখেন এগুলো কিন্তু সামনে আরো আছে, ভয় পায় না যে স্যার আমি এই পয়েন্টটা বুঝি না, এটা আমার আরো বুঝান। সেগুলো সিভিএল এ না, আরো ব্রড লেভেলে আছে। বিষয়টা হচ্ছে যে আপনারা এই কনসেপ্ট গুলো ক্লিয়ার কিনা সেটা আমার দেখতে হচ্ছে। তারপরে দেখেন আরেকটা বোল্ড করা অপশন আছে, আমরা দুইটা বোল্ড করা অপশন শিখে ফেলছি, একটা দুইটা। এবার দেখেন লেখা আছে কোয়ালিটি ইস্যুস অফ টিভিএট সেক্টর, অর্থাৎ এই যে দেখেন বর্তমানে বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে, ধরেন আমি আপনাদেরকে একটা সহজ ব্যাখ্যা বলি, ধরেন এসএড প্রজেক্টে একজন শিক্ষার্থী একজন টিচারকে ধরেন 44,000 টাকা স্যালারি দেয়। তো ধরেন আমি একটা প্রতিষ্ঠানের মালিক, তো এখন আমি কি করলাম, আমি টিচার নিয়োগ দিলাম মাত্র 10,000 টাকার। তাইলে বলেন তো আমার প্রতি মাসে কয় হাজার টাকা করে লাভ হচ্ছে? তাহলে 34,000। 34,000 টাকার মতো লাভ হচ্ছে। তো ধরেন এই 34,000 টাকা করে আমার 3 মাসে যদি লাভ হয় তাহলে আমার প্রায় 90-1 লাখ টাকা লাভ। সো আমি যদি একজন অসৎ মালিক হিসেবে চিন্তা করি যে অ্যাসেসর পরীক্ষার দিন আসবে, ওই অ্যাসেসরে যদি আমি কিছু টাকা পয়সা খাওয়াই দিই, ধরেন আমি যদি 20,000 টাকা ওরে একদিনে খাওয়াই দিই, তাহলে ওই পোলাপাইন গুলা পাস করে যাবে, প্রজেক্টটাও পাস হয়ে যাবে, যাবে না? জি স্যার। জি স্যার যাবে। যাবে। এখন কথা হচ্ছে যে কিন্তু এটা কি আমি সঠিক ওয়েতে করছি নাকি মানে বেআইনি ভাবে করছি? স্যার এটা বেআইনি ভাবে। দুর্নীতি হ্যাঁ, স্যার, এই বেআইনি না স্যার, এটা দুর্নীতি। এটা দুর্নীতি ভাবে করছি, তাই না? এই যে দুর্নীতিগুলা মেনটেন করে এই টিভিএট এর কোয়ালিটি ইস্যু নিয়ে কাজ করে এরা, ঠিক আছে? এই যে ইন্টারপ্রেট কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম, অর্থাৎ কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম, এরা কারা কারা দুর্নীতি করে এদেরকে ধরে এদের বিরুদ্ধে যথার্থ ব্যবস্থা নেয়। ক্লিয়ার এটা? তাইলে জি স্যার, বুঝছি। এবার একটু দেখেন এখানে কি কি আছে, দেখেন একটু এখানে কিছু কথা বলেছে, দেখছেন QAMS অর্থাৎ কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়ালস, অর্থাৎ ম্যানুয়ালস কি, অর্থাৎ হচ্ছে নির্দেশিকা, তাই না? অর্থাৎ কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়ালস, অর্থাৎ ওই যে একটা প্রতিষ্ঠানে আপনি অনুমোদনের জন্য তারা তো আবেদন করে, তারা আবেদন করে এই যে ক্যাট দেখা, অর্থাৎ কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট, অর্থাৎ ওই ক্যাড এর মধ্যে লেখা থাকে আপনি ধরেন একটা প্রতিষ্ঠান দিতে যাচ্ছেন, যে প্রতিষ্ঠানে আপনি CBT and A ট্রেনিং করাবেন। তো সেই ক্ষেত্রে এই CBT and A অকুপেশনের ক্যাড খুললে আপনি দেখতে পারবেন যে কয়টা কম্পিউটার প্রতিষ্ঠানে থাকা লাগবে, কয়টা প্রিন্টার থাকা লাগবে, কি কি থাকা লাগবে, এগুলা ক্যাডে বর্ণনা করা থাকে। আর কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়ালস, এখানে আপনার লেখা থাকে যে কোয়ালিটিটা কিভাবে কিভাবে মেনটেন হবে, কি কি করলে কোয়ালিটি মেনটেন করা হবে, এটা এই হচ্ছে বিষয়। তো এবার দেখেন আমরা এটা একটু পড়ি। দেখেন কোয়ালিটি ইস্যুস অফ টিভিএট, দেখেন অ্যাপ্রোপ্রিয়েট স্কিল স্ট্যান্ডার্ড উইথ অ্যাসোসিয়েটেড ম্যাটেরিয়ালস, অর্থাৎ এই যে একটা শিক্ষার্থী স্কিল বা ট্রেনিং করবে, এই ট্রেনিংটার ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালস থাকতে হবে, মানে এক সেট স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালস থাকতে হবে। তারপর দেখেন এই ট্রেনিং করানোর জন্য যে বিভিন্ন ফ্যাসিলিটি দরকার, এই ফ্যাসিলিটিগুলো আপনাদেরকে দিতে হবে। শিক্ষার্থীদেরকে সার্টিফিকেট দিতে হবে, অর্থাৎ সার্টিফাইড ট্রেনার্স এন্ড অ্যাসেসর, মানে প্রত্যেকটা জায়গায় যে ট্রেনিং করাচ্ছে এই ট্রেনাররা কি সার্টিফাইড কিনা, অ্যাসেসররা সার্টিফাইড কিনা, এগুলো চেক করবে এই এই জায়গাটা। কোয়ালিটি। তারপরে STPটা ঠিক আছে কিনা এটা চেক করবে কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম। ট্রেনিং ডেলিভারিটা ঠিক হচ্ছে কিনা এটা চেক করবে কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম। ট্রেনিং অ্যাসেসমেন্ট এন্ড সার্টিফিকেশন এগুলো ঠিক আছে কিনা এটা চেক করবে এই কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেমটা। তাহলে আমরা এই সম্পর্কে একটু বুঝলাম, তাই না? এখন বলেন আমাদের যে প্রতিষ্ঠানে এইসব দুর্নীতিগুলো হচ্ছে, এরা যদি NSDA তে
ফোন করে, তাহলে কি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে না? অবশ্যই আছে। কিন্তু বিষয় হচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরা কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম যারা কাজ করে এদেরকে আগে থেকেই ফোন দিয়ে রাখে, ভাই ঠিক আছে ভাই, ফোন দিলে একটু ধরেন। এই হচ্ছে কথা। এটা বাংলাদেশ। তো সেই আশা সাথে করি ভূত খেদাবেন কি দিয়ে স্যার? মানে স্যার এই আপনার হচ্ছে এই যে কোয়ালিটি ইস্যুস টিভিএর যেটা, এরা হচ্ছে মনে করেন যে এনএসডি এর দুদক, তাই না স্যার? হ্যাঁ, কিন্তু এরা এরাও কিন্তু মানুষের সাথে ফাইজলামি করে। কিছু কিছু প্রতিষ্ঠানে গিয়া মানে 4 দিন 5 দিন ধরে খোঁজে কি কি সমস্যা আছে, আর কিছু কিছু প্রতিষ্ঠানে ভিডিও কলে দেখে অনুমোদন দিয়ে দেয়। বলেন এটা কি ঠিক হলো? ওই ঠিক স্যার আছে। বাংলাদেশ বলেন না, এখানে সব এটাই বাংলাদেশ। আই লাভ ইউ। ওই যে বলেন একটা কি জানি বলে, রিপন, ওই যে এক হুজুর ওয়াজ করছে না, এটা বাংলাদেশ। হুজুরের কথা মনে পড়ে গেছে, ছোট হুজুর। আচ্ছা আচ্ছা, এরপর দেখেন, এই আমি কিন্তু মানে প্রতিষ্ঠানের গঠনমূলক সমালোচনা করছি, হ্যাঁ। আচ্ছা, এটা যদি কেউ দেখে আমি হাসির ছলে বললেও সেই জন্য এটাকে প্রপারলি নেয় আর কি। এরপর দেখেন টিভিএড প্রোভাইডার্স এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ এই যে টিভিএডটার ট্রেনিং তো কোনো কোনো প্রতিষ্ঠান পড়ায়। টুইস্টন একটা টিভিএড প্রোভাইডার না? বলেন তো প্রোভাইডার কিনা? জি স্যার, ট্রেনিং দেওয়া হচ্ছে স্যার। হ্যাঁ, টিভিএড প্রোভাইডার। এবার দেখেন, তাহলে এই টিভিএড হচ্ছে একটা সেক্টর, মনে রাখেন কিন্তু টিভিএড একটা সেক্টর, আর এই এনএসডি একটা সংস্থা, একটা কর্তৃপক্ষ, বুঝেন কিন্তু। তাহলে বলেন তো এনএসডি এর দাম বেশি, বিটেভ এর দাম বেশি, নাকি টিভিএড এর দাম বেশি? স্যার যেহেতু এই এনএসডিএ একটা সংস্থা, এদের তো দাম বেশি স্যার। সবচেয়ে বেশি দাম আছে টিভিএড, বুঝছেন? টিভিএড অর্থাৎ টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন ট্রেনিং, এদের দামটা সবচেয়ে বেশি। তো এদের কাছ থেকে এদের প্রোভাইডার হচ্ছে আবার এরা। মানে এক কথা যদি বুঝাই, এই টিভিএড হচ্ছে দাদা, আর এনএসডিএ আর বিটেভ এরা হচ্ছে চাচা, আর আমরা ট্রেনার অ্যাসেসররা হচ্ছে ধরেন এই নাতি টাতি হইতে পারি আর কি, সন্তান হইতে পারি। বিষয় হচ্ছে এরকম। আচ্ছা, হাসির ছলে বুঝাচ্ছি, হ্যাঁ। আপনাদের সাথে আমি আরো ফ্রি হবো ইনশাল্লাহ আস্তে আস্তে, তখন খুব হাসির ছলে শিখবো, সবাই কথা বলবো। আচ্ছা, এরপর দেখেন এনএসডি সম্পর্কে আপনি জানেন, বিটেভ সম্পর্কে জানেন। রিলেভেন্ট মিনিস্টারিজ এন্ড ডিপার্টমেন্ট উইথ দা গভর্নমেন্ট ইনক্লুডিং, অর্থাৎ এই যে এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান আছে না, এই যে ডিইটি, হ্যাঁ, MOLE, এগুলা বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংস্থা, এগুলাও কিন্তু প্রোভাইডার, এরাও প্রোভাইডার। তারপর দেখেন এই যে TTC, TTC, তারপর দেখেন BTTI, তারপর দেখেন এই যে আরো বলছেন ঢাকা টেকনিক্যাল রিসার্চ ট্রেনিং ইনস্টিটিউট, তারপর দেখেন এই যে TTC, TSC, এগুলো জানি। এখন আপনারা যদি পরীক্ষার হলে বলে যে কয়েকটা টিভিএড প্রোভাইডার্স এর নাম বলো, বলতে পারবেন আপনারা 5টা? ইনশাআল্লাহ। এখন ধরেন জি আপনি স্যার। এখানের একটাও বলেন নাই, আপনি বলে দিয়েছেন মিম টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, সকিনা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, হবে কিনা বলেন তো? স্যার আমাদের টুইস্টন অবশ্যই হবে। মানে আপনার কথা, আমার কথা হচ্ছে যে আপনি ট্রেনিং প্রোভাইডার হইলে হইছে, ওকে, বুঝছেন? ট্রেনিং প্রোভাইডার নাম হইলে হইছে। এখন অনেকে ভয় পায়, এই প্রশ্ন যখন দেখে সে এবার সিএস বারবার মাথায় আনার চেষ্টা করে, এরি ভাই ওখানে কি জানি দেখছিলাম, কতগুলো টি একসাথে দেখছিলাম, হ্যাঁ, টি আর ভি দেখে হয়রান হয়ে গেছি। যে সব টি আর ভি দেখছেন, টি ভি সি এগুলো খুব বেশি দেখছেন। তো অনেকে এগুলা ভয় পাওয়া যাবে না। ট্রেনিং প্রোভাইডার বলতে এই যেমন টুইস্টন হইতে পারে, আপনি যে প্রতিষ্ঠানের এখন ট্রেনার আছেন ওইটাও হইতে পারে, এরকম 5-6টা লিখে দিবেন তাইলে হচ্ছে। তবে ভেরিফাইড বা ভ্যালিড একটু লেখার চেষ্টা করেন, উল্টাপাল্টা লিখেন না, এই হচ্ছে কথা। আচ্ছা আচ্ছা, এরপর দেখেন আমি কিন্তু এটার স্টুডেন্ট, আমি এখান থেকে সিভিটি লেভেল 4 করছি। আচ্ছা, তারপর দেখেন এই আবার উপরে যাই, সিএসটাতে দেখি, এখানে দেখেন লেখা আছে ক্লায়েন্ট। দেখেন আমাদের এই এখানে একটা বোল্ড করা অপশন আছে ক্লায়েন্ট বা কই আচ্ছা, প্রোভাইডার্স তো আমরা পড়ে ফেলছি, তারপরে ওয়ার্কও পড়া শেষ মনে হয়। এবার ক্লায়েন্ট সম্পর্কে, আচ্ছা ওয়ার্কে এটা লেখা ক্লায়েন্ট। এবার বলেন তো টিভিএড সেক্টরের ক্লায়েন্ট কারা কারা? একটু এবার বন্ধ করে রাখি, আপনারা বলেন তো টিভিএড সেক্টরের ক্লায়েন্ট কারা কারা?
এক নম্বরে আমরা, তাই না? আমরা কি না, আমরা তো ওদের ক্লায়েন্ট। তারপরে কারণ আমরা স্টুডেন্ট, এক নম্বর কথা। দুই নম্বরে আমাদের বাপ মারা টিভির ক্লায়েন্ট, হয় না? এইভাবে দেখেন এখানে বিষয়গুলো বলা আছে। দেখেন প্রথমত ইন্ডাস্ট্রি হচ্ছে ক্লায়েন্ট, ইনস্টিটিউটও কিন্তু টিভির ক্লায়েন্ট, এমপ্লয়াররা কিন্তু ক্লায়েন্ট, এই গার্মেন্টস বা গার্ডিয়ানসরাও টিভির ক্লায়েন্ট, ট্রেনিরা অর্থাৎ শিক্ষার্থীরাও কিন্তু টিভির ক্লায়েন্ট। এখন এই যে ক্লায়েন্ট সম্পর্কে অ্যাটলিস্ট একটু ছোট্ট করে মনে রাখলে, অ্যাটলিস্ট 5টা বা 4টা বা 2টা একটু মনে রাখা যাবে না? টিভিএটের ক্লায়েন্ট কারা? বিশেষ করে ইন্ডাস্ট্রি, তারপরে ইনস্টিটিউট গুলা, ট্রেনারের বা ট্রেনির বাবা মারা, এইভাবে একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করেন। দেখেন আমরা কিন্তু আজকে একটা সিভিএলএম এর পুরা সব করে ফেলছি। তাহলে একটু বলেন, টিভিএট থেকে যারা সুবিধা পাবে তারাই ক্লায়েন্ট। অবশ্যই, হ্যাঁ, গুড। টিভিএট থেকে যারা সুবিধা পাবে তারাই ক্লায়েন্ট। আচ্ছা, তাহলে দেখেন আমরা কিন্তু আজকে একটা ফুল সিভিএলএম শেষ করে ফেলছি হিসাবে। যদি আমরা এই বিষয়গুলো বুঝে থাকি, তাহলে কিন্তু আমরা একটা সিভিএলএম শেষ করে ফেলছি। এবার এগুলা কোথায় আমি সহজে ভাবে আপনাদের জন্য একটা নোট রেডি করছি। নোটটা একটু আপনাদের সামনে আমি ওপেন করি, একটু দেখেন। নোটটা একটু দেখাই, দেখেন আমি বাংলায় আপনাদের জন্য রেডি করে রাখছি যে টিভিএট এটা মিনিং, আর এখানে বাংলা অর্থ। ঠিক আছে, এখানে শিখানো হয়। দেখছেন এখানে কি লিখছে, যে এখানে প্রযুক্তিগত শিক্ষা বা ট্রেনিং, প্রয়োজনীয় দক্ষতা শেখানো হয়। টিভিএট সেক্টরে কি করা হয়? দক্ষতা শেখানো হয়। সিবিটি এন্ড এ, এটা হচ্ছে একটা শিক্ষার্থীর কাজের সক্ষমতা যাচাই করা হয় এই মেথডে। এনটিভিকিউএফ সম্পর্কে জানেন, আমি একটু যেগুলো নিয়ে কথা আসে নাই ওগুলো নিয়ে একটু কথা বলে দিই, হ্যাঁ? আপনারা তারপরে এটা পড়বেন, এই নোটটা দিব আপনাদেরকে। যদি একটু ভালো করে পড়েন সবাই, যদি এই কথাগুলো আপনি কলমে আপনার ওই নোট খাতায় উঠাইতে পারেন, সত্যি কথা আপনি ভালো স্টুডেন্ট হবেন, ভালো করতে পারবেন। আচ্ছা, এবার দেখেন ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল। এবার দেখেন যে কি বলছিলাম, আমাদের এটার সাথে কিছু সম্পর্ক আছে, অনেক কিছু সম্পর্ক আছে। দেখেন সিএস এর সম্পর্ক আছে। তারপরে ধরেন অস্ট্রেলিয়া থেকে ডক্টর ইউনুসের কাছে দুইজন আসছে, আইসা সিএস এর সম্পর্কে কথা বললো, সব মিলে আলোচনা শেষে সিএস টা রেডি হয়েছে। এই সিএস টা তারপর যায় কোথায়? যায় ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলে, অর্থাৎ যারা এই স্কিল কাউন্সিল নিয়ে কাজ করে, ঠিক আছে, যারা এই যে কোথায় কোথায় লোক লাগবে, যারা লোক দেয়, কি কি জানা লাগবে, যারা এগুলো নিয়ে খুব বেশি গবেষণা করে, সিএস টা যায় তারপর ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের কাছে। তো এরা আবার কি করে? এরা ভালো করে ডিসক্রাইব করে যে কি কি জানা লাগবে, কি কি থাকা লাগবে, এগুলা। ঠিক আছে, এই দেখেন সংখ্যাভিত্তিক পরিশোধ বা বিভিন্ন খাতের চাহিদা নির্ধারণ করা, মানে কোন সেক্টরে কয়জন গ্রাফিক ডিজাইনার দরকার, কোন সেক্টরে কয়জন ভিডিও এডিটর দরকার, এগুলো। আর আরপিএল নিয়ে তো একটু আগে কথা বলা শেষ। কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম, এটা নিয়ে এতক্ষণ প্রচুর কথা হয়েছে। ট্রেনিং প্রোভাইডার নিয়ে কথা হয়েছে, অ্যাপ্রেন্টিসশিপ নিয়ে কথা হয়েছে, কম্পিটেন্সি নিয়ে কথা হয়েছে, কারিকুলাম নিয়ে কথা হয় না। কারিকুলাম নিয়ে একটু কথা বলি। কারিকুলামটা হচ্ছে একটা স্ট্রাকচার, অর্থাৎ মানে এই কাঠামো, একটা কোর্স কিভাবে পড়াবে। যেমন বাংলাদেশের কারিকুলাম কি এনসিটিবি মনে হয়, হ্যাঁ, ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বোর্ড বুক মনে হয়। সো তো এইরকম এনএসডিএ তেও একটা কারিকুলাম আছে। তো কারিকুলাম হচ্ছে স্ট্রাকচার্ড আউটলাইন অফ ট্রেনিং কন্টেন্ট। ছোট্ট করে এই যেগুলো পড়ে মনে রাখবেন, এটার মানে কি, ফুল ফর্ম কি, এগুলো সব আজকে নোট করে ফেলবেন সবাই। তারপরে মডিউল মানে হচ্ছে একটা ইউনিট, এ স্পেসিফিক ইউনিট অফ লার্নিং উইদিন এ কোর্স, একটা কোর্সের একটা নির্দিষ্ট ইউনিট। তাহলে বলেন আজকে আমরা একটা ইউনিট শেষ করছি না, তার মানে অন্য ভাষা আমরা বলতে পারি আমরা আজকে একটা মডিউল শেষ করছি। ক্লিয়ার? জি স্যার। তারপরে এই ট্রেনার সম্পর্কে তো আপনারা জানেন, অ্যাসেসমেন্ট সম্পর্কে ভবিষ্যতে প্রচুর জানবেন। কোয়ালিফিকেশন নিয়ে কথা বলা হয়েছে না, বলেন তো? কথা বলা হয়েছে। লার্নার বা ট্রেনিদেরকে নিয়ে এতক্ষণ কথা বলা হয়েছে, আরো ভবিষ্যতে কথা বলা হবে। একজন ট্রেনি, একজন শিক্ষার্থী বোবা হয়, কানা হয়, আন্ধা হয়, বাংলা কম বুঝে, ইংরেজি কম বুঝে, প্রচুর সমস্যা। তো এই প্রত্যেকটা ধাপে আপনাদেরকে বুঝাবো আমি, হ্যাঁ। তারপর দেখেন ওয়ার্ক বেসড লার্নিং, অর্থাৎ কাজের উপর ভিত্তি করে শেখা, এটা টিভিএট সেক্টরে হয় আর কি, হ্যাঁ।
তারপর দেখেন সেক্টর ওয়ার্কিং গ্রুপ অর্থাৎ SWG, এটার ফুল ফর্মটা মনে রাখবেন। এটা হচ্ছে কি দেখেন, বলা হয়েছে নির্দিষ্ট শিল্প খাতের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করার বিশেষজ্ঞদের দল। দেখছেন, অর্থাৎ বিভিন্ন সেক্টরে কতটুকু কি দরকার এটা চিন্তা ভাবনা করে এই SWG। তারপর দেখেন স্কিলস ডেভেলপমেন্ট পলিসি, অর্থাৎ এই যে স্কিলটাকে ডেভেলপ করা উচিত, একটা CS কে ডেভেলপ করা উচিত, এটার কিছু পলিসি আছে। দেশের দক্ষতা উন্নয়নের নীতিমালা। আচ্ছা, এই এতটুকু একটু পড়বেন, আর মাঝখানের এইটা আপনার এখন দেখতে হবে না, এটা পরে দেখেন। এটা একটু দেখেন, CS এর কয়টা অংশ, ইউনিট, কোড এন্ড টাইটেল, সে সম্পর্কে আমি ইংরেজিতে এখানে কথা বলে রাখছি। নমিনাল আওয়ার এখানে কথা বলছি, ডিসক্রিপ্টর এটা নিয়ে কথা হয়েছে, এলিমেন্ট অফ কম্পিটেন্সি নিয়ে কথা হয়েছে, পারফরমেন্স ক্রাইটেরিয়া নিয়ে কথা হয়েছে, স্কিল, নলেজ, রিকোয়ারমেন্ট এটা নিয়ে কথা হয়েছে, রেঞ্জ স্টেটমেন্ট নিয়ে কথা হয়েছে। ওই রেঞ্জ অফ ভেরিয়েবল যেটা, সেটাই হচ্ছে রেঞ্জ স্টেটমেন্ট। আর এভিডেন্স গাইড, অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট, এই 9টা আপনারা যেন না দেখে লিখতে পারেন। এবং এই প্রত্যেকটা ধাপের সংক্ষিপ্ত কাজ আমি এখানে বাংলায় বলে দিয়েছি, প্লাস লিখে দিয়েছি, আর এখানে আমি ইংলিশে বলে দিয়েছি। এখন আপনাদের দায়িত্ব থাকবে, আপনাদের এখানে আরো দেখেন আরো বিশাল বড় করে বানাইছি, হ্যাঁ, কারিকুলাম নিয়ে আলোচনা করছি। আপনাদেরকে এই শীটটা দিয়ে দিব, আপনারা এই শীটটা ভালো করে পড়ে নেবেন। এখন আপনারা যদি এগ্রি থাকেন তাহলে আজকে আরো কন্টিনিউ করব, যদি ডিসএগ্রি হন তাহলে কন্টিনিউ করব না। বলেন তো, বলেন মনে হচ্ছে? স্যার আজকে এই পর্যন্তই থাক, সহজ মনে হচ্ছে স্যার। আচ্ছা, তাহলে বেশি জোর দিলে আমার মাথায় থাকবে না। স্যার আমাদের ক্লাসটা কি একদিন পর পর হবে? আচ্ছা, এই ক্লাসটা নিয়ে আমার পূর্বের যে ক্লাসের রুলস ছিল, আমি সেই রুলসটা দেখতেছি। সবাই মিউট করেন। একটু ওয়েট করেন, আমি আমার রুলসটা দেখতেছি। একদিন আগে সাধারণত যেহেতু রেকর্ড ক্লাস দিচ্ছি, হ্যাঁ, এক্ষেত্রে আপনাদেরকে একটু বলে দিচ্ছি। আমি আজকে আপনাদের আজকে যে ক্লাসটা হয়েছে, এই ক্লাসটা ধরেন আগামীকালকে হওয়ার কথা, আপনারা তো অনেকদিন থেকে ক্লাসে জয়েন করেন না, এই জন্য বলা হয় না। অর্থাৎ আপনাদেরকে আপাতত আমি 3টা করে ক্লাস নিব, হ্যাঁ, আপনাদেরকে আমি পোষায় দিব। অর্থাৎ হচ্ছে আপনারা একটু দেখেন, করেন, দেখেন। 3টার মধ্যে আমি টাইম ধরছি রবিবার CBT and A রাতে ক্লাস হবে 8টা থেকে ইনশাআল্লাহ। যদি এক্ষেত্রে আপনাদের কারো অসুবিধা হয় সেটা আমাকে জানাবেন। মঙ্গলবার, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। কারণ আপনারা শুধু ক্লাস করলেই হবে না, আপনারা একদিন ক্লাস করেন, একদিন প্রিপারেশন নিয়ে পড়েন। মানে এখানে শিক্ষকের চেয়ে আপনাদের দায়িত্বটা বেশি। বিষয়টা কি ক্লিয়ার? কারণ তাদেরকে যদি একদিন পড়ায় একদিন ছুটি দিই তাহলে পড়াটা ক্লিয়ার করতে পারবেন। যদি একটু দেখেন একদিন পর পর ক্লাস হবে সেটা ভালো হবে। এই পড়াটা যে আজকে পড়াইলাম, এই পড়াগুলো নোট করার বিষয় আছে, খাতায় লেখার বিষয় আছে। নিজেকে একজন কোয়ালিফাইড ট্রেনার তার পরামর্শ নয়, একেবারে পরীক্ষা পাস করার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। বুঝে আসছে স্যাররা? যদি হেলায় ফেলায় দেখেন তবে আপনাকে 5 বার দিয়ে পাস করতে হবে, কিন্তু বাংলাদেশে এখনো 1 বার দিয়ে পাস করতে। এই গত অ্যাসেসমেন্টে এমন একজন ছিল, অনেকজন 1 বার দিয়ে পাস, আর এমনও শিক্ষার্থী আছে যে 5 বার দিয়ে পাস করতে। এখন আপনি আমার কথা শোনা যাচ্ছে না? স্যার ভয়েসটা ডাবল। এই যে আপনারা সবাই মিউট করেন। বলতে চাচ্ছি যে CBT and A তে 5 বার দিয়েও পাস করে, 1 বার দিয়েও পাস করে। কারণ আপনারা একজন বলেন, আক্তারুজ্জামান বলেন 5 বার দিয়েও পাস করে আর 1 বার দিয়েও পাস করে, এটা কি ট্রেনারের উপর ডিপেন্ড করে না টিচারের উপর, ট্রেনের উপর ডিপেন্ড করে? ট্রেনের উপরে স্যার। আমি আপনাদের যতক্ষণ ক্লাস নিয়েছি আপনাদেরকে আমি হিউজ লেভেলের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। জি স্যার। অন্যান্য টিচাররা, ওদের বদনাম করবো না, অন্য টিচাররা জাস্ট স্লাইড নিয়ে আসে, কিন্তু আমি আপনাদেরকে একে একে ধরে ধরে সিএসটা পড়াচ্ছি। কারণ বর্তমানে CBT and A খুব কঠিন হয়ে গেছে,
আপনারা সিরিয়াস হন। আমি যে ভয় লাগাইতেছি বিষয়টা এরকমও না, কিন্তু আপনারা সবাই ম্যাচিউর, বুঝার কথা। আমার কথা হচ্ছে আপনাদের সময়ের গুরুত্ব আছে। আপনি এই যে অফিস থেকে ছুটি নিয়ে আসবেন, আইসা পরীক্ষা দিবেন, বুঝবেন, অনেক কিছুর ব্যাপার স্যাপার আছে। কথা হচ্ছে শেষ করার দায়িত্ব আমি নিয়েছি। আপনাদেরকে আমি কোয়ালিফাইড ট্রেনার এবং অ্যাসেসর করার জন্য দায়িত্ব নিলাম। আমাকে ওইভাবে একটু চেষ্টা করেন। আর এই 1 মাস বা 1.5 মাস আপনারা আমাকে সময় দিবেন। অ্যাটলিস্ট ছোট ভাই হিসেবেও, টিচার হিসেবেও আমার কথাগুলো একটু গুরুত্ব দিয়ে মানবেন। মানে কেউ কাজকে ফেলে রাখবেন না। আপনার ব্যস্ততা থাকবে, ঠিক আছে, মানলাম, কিন্তু কথা হচ্ছে যে হোমওয়ার্কটা দিলাম এই হোমওয়ার্কটা একটু করবেন, দেখবেন, কারণ দায়িত্ব টিচারের না, দায়িত্ব আপনার। ক্লিয়ার এই বিষয়গুলো সবাই? জি স্যার। স্যার হোমওয়ার্কটা আবার হচ্ছে গ্রুপে একটু রিমাইন্ড করে দিয়েন স্যার, তাহলে ভালো হবে। আচ্ছা, হোমওয়ার্ক হচ্ছে আপনাদেরকে আমি এই শীটটা দিব। আপনাদেরকে এই শীটটা না, ওই যে একটা শীট দেখালাম না একটু আগে, ওই শীটটা দিব। ওইটা 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে যে আপনাদের এই যে লেভেল 4 এর যে সিএসটা আছে, এই সিএসটা দেখে দেখে আমি যে প্রথম ইউনিটটা পড়াইছি, যেভাবে পড়াইছি এইভাবে রিকল করার চেষ্টা করবেন। এবং এখানে যে অ্যাব্রিভিয়েশন গুলো আছে এগুলো খাতায় লিখে ফেলবেন, খাতায় লিখে ফেলবেন, নোট করে ফেলবেন চমৎকার ভাবে। আমি কিন্তু বলি নাই আপনারা সিরিয়াল গুলো প্রিন্ট করেন। আমার কথা হচ্ছে আপনি এমন ভাবে নোট করেন যেন পরীক্ষার আগের দিন আপনি আপনার পড়ালেখা পড়া তারপর যাবেন। হাতে কলমে করেন। আপনি যখন এগুলো খাতায় লিখবেন দেখবেন আপনার বানানে সমস্যা হবে না। যদি এখন এই কাজগুলো না করেন দেখবেন যে আপনি অ্যাসেসমেন্টে রিটেনে সমস্যা করে ফেলবেন। রিটেনে পাস করা মানে আপনি অনেক দূর আগে যাওয়া। রিটেনে আপনি ফেল করলে দেখবেন আপনাকে এভিডেন্সে ধরবে, আপনাকে মানে আরেকবার বসবেন যেহেতু তাহলে সবগুলোই দেন এটা বলবে। কিন্তু আপনি যদি রিটেনে উঠে যান আপনাকে বেশি ধরবে না। এই জন্য রিটেনটা একটু বেশি ফোকাস করেন। আর এভিডেন্সের জন্য আপনারা সবাই কম্পিউটার একটু রেডি রাখবেন। আমরা প্রত্যেকদিন আমি এভিডেন্স দিব এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আপনাদের কাছ থেকে কাজ আদায় করে নিব। বিষয় এই জন্য আপনাদের ক্লাসের শিডিউল কি হলো বলেন তো? রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, এই 3টা দিন ক্লাস হবে। কথা হচ্ছে একটু ভালো করে করতে হবে। এর পাশাপাশি আরেকটা দায়িত্ব হচ্ছে আপনাদের। আসসালামু আলাইকুম, আমি একটু কথা বলতাম। বলেন ম্যাম। আগামী কাল রবিবারটা একটু ক্লাসটা যদি অফ রাখেন আমার জন্য সুবিধা হবে, কারণ আমি বগুড়া থেকে ঢাকাতে যাব, সেক্ষেত্রে আমি ক্লাস দেখতে পাবো না। শুনুন, আপনার জন্য সব বন্ধ করে দিব এরকম তো আসলে এই আবদারটা ঠিক হয় না। ঠিক আছে ম্যাম, তবে আজকে যেহেতু ক্লাস করাই ফেলছি, রবিবারে ক্লাসে আজকে করাই, হ্যাঁ মানে আগামীকাল সেটাই বলতেছিলাম। ম্যাম আপনি রেকর্ড ক্লাস দেখে নিন। হ্যাঁ, এই রেকর্ড ক্লাস আপনাদেরকে দিব। রেকর্ড ক্লাসটা মানে ঘুমানোর সময় দেখবেন, ক্লাসে কাজগুলো করবেন। আর আরেকটা কথা বলে রাখি, 1 নাম্বার সিভিএলএমটা, 1 নাম্বার এই যে দেখেন এই সিভিএলএমটা দেখে রাখেন। 1 নাম্বার সিভিএলএম হচ্ছে কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট। এর এখানে ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন টিভিএড সেক্টর, এটার ভিতরে আমাদের এখন কিন্তু পড়াই না, আপনারা কঠিন মনে করবেন না কিন্তু। দেখেন এই সিভিএলএম এর পেজ নাম্বার কয়টা? 57টা। 57টা আপনাদেরকে পড়তে হবে না। আমি একটু বলে দিই, আপনারা কিসের উপর শুধু চোখ বুলাবেন, পড়বেন না আপনারা। দেখেন এই টেবিল অফ কন্টেন্টে আসেন, দেখবেন লেখা আছে ইনফরমেশন শীট 1, ইনফরমেশন 3, ইনফরমেশন 2। এই শুধু ইনফরমেশন যে পেজগুলোতে আছে এইগুলো একটু পড়বেন, মানে পড়বেনও না, জাস্ট দেখবেন। হ্যাঁ, চোখ বুলাবেন। এই সেলফ চেকে চোখ বুলাতে হবে না, এগুলোতে চেক বুলাতে হবে না। অর্থাৎ এই যে দেখেন 5 পৃষ্ঠা থেকে 10 পৃষ্ঠা পর্যন্ত যতগুলো পেজ এগুলো একটু পড়বেন। তারপর দেখেন এই 12 পেজ থেকে 34 পৃষ্ঠা পর্যন্ত মাঝখানে যতগুলো পেজ এগুলো একটু দেখবেন। এই 41 থেকে 48 পেজের ভিতরে যতগুলো পেজ আছে এগুলো একটু দেখবেন। বুঝতে পারছেন সবাই? আজকে যা পড়াইছি প্রত্যেকটা বিষয় দেখবেন রিকল হবে। এখন এটা একটু আয়ত্ত করে নেবেন, তাহলে আমি আবার প্রয়োজনে এগুলো নোট করে আপনাদেরকে কাজগুলো দিয়ে দিব। হ্যাঁ, আর নেক্সট ক্লাসে আপনাদের এভিডেন্স করাবো। অতএব সবাই একটু মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসবেন ইনশাআল্লাহ। কারো যদি কোনো পরামর্শ থাকে আমাকে পার্সোনালি কল দিয়ে বলতে পারেন বা সবার সামনেও বলতে পারেন, অসুবিধা নাই। কারণ আমি শিখাইতে আসি নাই, আপনাদের সাথে শিখতে আসছি। এবার কেউ কিছু বলার থাকলে বলেন। সিএসটা দিবেন? সব আপনাদের গ্রুপে দেওয়া আছে, সিএসটা না দিলেও দিয়ে দিব। হ্যাঁ স্যার, নেক্সট ক্লাস মঙ্গলবার। নেক্সট ক্লাস আগামী মঙ্গলবার, তারপরে ক্লাস বৃহস্পতিবার।
আপাতত 3টা করে চালান, যদি আপনারা লোড নিতে পারেন, যদি বলেন যে না 4টা করে করবেন আমি রাজি, 5টা করে করবেন আমি রাজি, 6টা করে করবেন রাজি, সমস্যা নেই। না স্যার, আমরা কথা হচ্ছে শিখতে যে- চাই, এই কারণে স্যার আমার তিনটা করে ভালো, স্যার। স্যার আমার পার্সোনাল মতামত তিনটা হচ্ছে নিবেন। আমরা অল্প অল্প করে শিখি। জি পার্সোনাল মতামতটা শুনতে চাই প্লিজ। একজন সবার মিউট রাখেন, একজন কথা বলুন। স্যার আমি বলতে চাচ্ছি যে পার্সোনাল মতামত হচ্ছে যে আমরা ধীরে ধীরে শিখতে, এটাই মনে হয় ভালো হবে। কয়দিন 3 দিন স্যার, 3 দিন। 3 দিনটা বেটার হবে, মানে আমার বিষয় আমরা previous ধীরে ধীরে গতিতে এগোতে চাই। 3 দিনে ভালো হবে স্যার ইনশাআল্লাহ। যদি আপনারা আর ক্লাস প্রতিদিন করাইলেন কিন্তু আমরা পারলাম না, ওইটা তো আর লাভ নাই। 3 দিন লাভ পরান নাই, স্যার, আমাদের হোমওয়ার্ক দেন, আমরা পড়াগুলা রেডি করি, তাহলে এইটাই মনে হয় বেটার হবে স্যার সবার জন্য। আসলে জি, হ্যাঁ। Yes. এখন তাহলে দেখেন, আপনারা যদি আজকের ক্লাসটা ভালো করে করেন, আপনাদের কিন্তু ফুল একটা সিভিএলএম শেষ, দেখছেন? তো এইভাবে যদি আমরা সিরিয়াস মোডে ক্লাস করি, আমাদের সিভিএলএম শেষ করতে লাগবে 12 দিন, 12 ক্লাস। হ্যাঁ, ধরেন এভিডেন্স আমি যদি দেখাই, এভিডেন্সে যদি আমি ধরেন আরো 10টা ক্লাস হলেই তাহলে 22টা টোটাল, আরো কথাবার্তা গল্প টল্প হবে, সব মিলে আপনাদেরকে তো 25টা বলা হচ্ছে, তাই না? তো এই 25টার ভিতরে আপনাদের সব ক্লিয়ার হয়ে যাবে। কথা হচ্ছে আপনারা যদি সিরিয়াস থাকেন সবাই, এই যে যারা আছেন, অবশ্যই আপনারা একেবারে ভালো করবেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর আমি